উপলক্ষকে কেন্দ্র করে। সেই উপলক্ষটা কখনো আপনি এড়িয়ে যেতে পারেন না। আপনার যে দায়িত্ববোধ রয়েছে, আপনার যে ব্যক্তিত্বে আপনার যে কিছু করার রয়েছে, সেটা আপনি ডেফিনিটলি সময়টা ছিল ঘটনায় যাচ্ছি। সময়টা ছিল ২০১৮ সালের মার্চ মাসের ৭ তারিখ। সেদিন রাতে আমার সবচাইতে প্রিয় আর ভালোবাসার মানুষটি আমাকে ছেড়ে চলে যায়। আমি অনেক ডিপ্রেশনে থাকতাম। আমার কিছু আর চোখে পড়ল না। কয়েকদিন পর আমি একইভাবে জানালা দিয়ে তাকিয়েছিলাম। হয়তো সেই রাতেই আমার জীবনের অভিশাপের রাত। সেই রাতে আমি আবার কিছুই দেখতে পেলাম না। আম গাছে এসেই আগুন থেমে গেল আর দুটি আগুনের গোলা উড়ে গেল। সেটা আমি দেখলাম। এবার ৫ মিনিটের মধ্যে হয়ে কিছু একটা নিয়ে আসলো। সেই জিনিস সেটা ভয়ে শুধু তাকিয়ে দেখছিলাম। মুখে কথা বলার শক্তি হারিয়ে গেছে। আমার শরীর পিঠ ঠান্ডায় জমে গেছে। তাদের মধ্যে একজন আমার দিকে তাকালো আর আমি যা দেখলাম তা দেখে আমি অনেক ভয় পেয়ে যাই। মুখটা ছিল একটা সাদা আর লালের মিশ্রণ। এটা দেখে আমি জানালার নিচে উঠে পড়লাম। খারাপ কিছু মাথা নিতে আমার পায়ের লোম দাঁড়িয়ে পড়ছে। ও আমার সাইজে চেহারার একটা মানুষ দিকে হাত বাড়িয়ে দিচ্ছে। এটা দেখে আমি চিৎকার দিয়ে সেন্স হারিয়ে ফেলি। আর সেন্স আসে ডাক্তারের। কিন্তু তারা কেউ বিশ্বাস করলো না। আমি তো কি আগুনের মধ্যে গেছিলাম। কেন আমার সাথে আমার সামনাসামনি দেখা করলো? উত্তরটা আমার জানা নেই। আমি জানার চেষ্টা করিনি। তৃতীয় দিন আমি রাত ১টা ৩০-এর পর আবার ঘুমোতে যাব। আমার পায়ের কাছে মানুষের আকৃতির ছায়া দেখতে পাই। সেই ছায়া আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর সেই লাল চোখটা দেখে আমি ভয়ে আব্বু আমাকে বাঁচাও বলে চিৎকার দিই। সাথে সাথে আব্বু এবং আম্মু আমার রুমে চলে আসে। আমি তাদের সব খুলে বলি, কিন্তু তারা এবার মনের ভুল তারা প্রমাণ করতে চাইছে। যাই হোক, সেদিন রাতে আমি আর কিছু দেখতে পেলাম না। পরের দিন রাতে আমি আবার ১টা ৩০ মিনিটে ঘুমোতে যাব। ঠিক তখনই আমি আমার পাশে সেই মানুষের আকৃতির ছায়া দেখতে পাই। এবার ছায়াটা আমার গলা চেপে ধরলো এবং বুঝাতে পারবো না, অনেক শীতল ছিল সেই হাত। আমার গলাটা চেপে ধরেছে। আমার কানে কানে সে বস, এই বলেই আমার গলা ছাড়লো। আবার চোখের পলকে তাড়াতাড়ি দড়ি থেকে আমাকে নামিয়ে বিছানায় শুইয়ে দেয়। সকালে আমার কাছ থেকে সব ঘটনাগুলো শুনে একটা হুজুরের কাছে নিয়ে যায়। আর সেই হুজুর বলে যে আমাকে খারাপ একটা জিন ভর করেছে। আমাকে মেরে ফেলাই নাকি তার উদ্দেশ্য। তারপর থেকে একে তাবিজ দেন।
কিন্তু সে তাবিজে কাজ হয়নি। প্রত্যেকদিন রাতে খারাপ জিনটি আমায় নানাভাবে ভয় দেখায়, আর আবার আত্মারা তার চেষ্টা করি। মাঝে পেছনে মাঝে মাঝে আমাকে খারাপ দিকে মেসেজ শুনে দেয়। এখন আমার করি, কিন্তু বাঁচানোর মালিক আল্লাহ। তাই রকে না লেগে মাংসে ফাঁকা ইঞ্জেকশনটা লাগে। এখন আমি কেমন আছি? আমাকে যদি আপনারা একটু সাহায্য করেন, আমি স্বাভাবিক জীবনে ফিরতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ভালো হয়ে আবার আশা করবো যে আপনি সব বিপদ কাটিয়ে উঠে সুস্থ জীবনে ফিরে আসবেন এবং আপনার সুস্থতা কামনা করছি। আর যারা আছেন, যারা শুনছেন, যে আপনারাও আমার জন্য প্রার্থনা করবেন। আসসালামু আলাইকুম। আমার নাম রেজওয়ান। আমি এয়ারপোর্ট থেকে আসছি, এয়ারপোর্ট থেকে আসছি। জি। তো আমার ফার্স্ট যে ঘটনাটা, সে ফার্স্ট ঘটনাটা হচ্ছে, হ্যাঁ, আমি আমি আমার অফিসের নাম বলছি না, ঘটনাটা আমার অফিসে। আমি গত 3-3.5 বছর ধরে আমি অফিসে জব করছি এবং অফিসটা হচ্ছে গাজীপুরে। তো আমি আমার অফিসে কম বেশি নাইট ডিউটি করতে হয় আর কি। তো নাইট ডিউটি অ্যাজ ওয়েল করতেছি। তো আমি যখন নাইট ডিউটি করি, আমার নাইট ডিউটি করার আগে থেকেই অনেক বড় ভাই যাচ্ছিল নাইট ডিউটি করতো। তারা বলতো, শেয়ার করতো যে আমাদের অফিসতে মানে একটু প্রবলেম হয়, যে হয়তো বা তারা কেউ আমার কোনো বড় ভাইকে দেখতে পাচ্ছে, বা তারা যখন করিডোরে যাচ্ছে তারা দেখতে পাচ্ছে যে কোনো বড় ভাই দাঁড়িয়ে আছে অন্য দিক ফিরে তাদের দিকে হাসছে। আমি আগে বিষয়টা তবে স্বীকার করতাম না। তো একদিন আমি আমার সাথে একদিন কলিগ, নাম বলবো না ওনার, আমি দুজন অ্যাজ ইউজুয়াল নাইট ডিউটি করার জন্য অফিসে যাই, প্রিপারেশন নেই যখন সবাই অফিস চলে যায়। তো আমরা নাইট ডিউটি কাজ শুরু করছি। তো একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের অফিসে ডেকোরেশনের কাজ চলছে। তো ডেকোরেশনের যেহেতু কাজ হচ্ছে, তো আরো কিছু লোকজন ছিল যারা কাজ করে এগুলো, আপনার দেয়ালের কাজ করছে। তো আমি আর আমার ভাই দুজন বসে কাজ করছি একদম রিল্যাক্স। তো আনুমানিক 2টা বা 2:30 হবে, যে মনে হচ্ছে যে খুব জোরে না খুব আস্তে না, বাট কি মানে এরকম একটা মানে মনে হচ্ছে কাউকে খুব জোরে জোরে টানতেছে এবং সে ব্যথাটা সহ্য করতে পারতেছে না, যার ফলে সে মানে চিৎকারও করতে পারতেছে না, আবার মানে সেটা যে সে অফ রাখবে বা বন্ধ রাখবে, পেইনটা সহ্য করবে সেটাও পারতেছে না। তা আমি আমার কলিগকে বলি যে ভাইয়া, কিছু কি শুনতে পারতেছেন? তো উনি ফান করে বলে, হ ভাই শুনতে পারতেছি, গাজীপুর রাত্রের বাজে 2:30, যদি পাখিও যদি আস্তে করে টু করে অনেক জোরে সাউন্ড শোনা যায়। তো বিষয়টা শুনে আমি নর্মালি ঠিক আছে ইগনোর। তো আধা ঘন্টা পর যে এখন সাউন্ডটা আরো জোরে হচ্ছে, এখন মনে হচ্ছে যে ঠিক আমরা যেখানে যে ডেস্কে দুজন বসে আছি ঠিক পেছনে অথবা সামনে বসে আছে, এবং সাউন্ডটা সামনে থেকেই হচ্ছে আর কি সাউন্ডটা। তো আমি এবার আমার ওই ভাইকে বলি যে ভাইয়া এবার কি শুনতে পাচ্ছেন? ভাই হ্যাঁ, এবার আমি স্পষ্ট শুনতে পারতেছি। এবং যারা কাজ করতেছিল তারাও বলতেছিল যে বস স্যার একটা শব্দ শুনতেছেন? তো আমি বললাম, এখন আমি যদি বলি হ্যাঁ শুনতে পাচ্ছি, বা আমি যদি প্যানিক হয়ে যাই, আই হোপ আমার মনে হচ্ছে তারাও ভয় পাবে, কারণ তারা অলরেডি কাজ বন্ধ করে আমাদের দুজন তাকায় আছে। আমি বললাম না, কোনো কাজ না, আপনারা কন্টিনিউ কাজ করে। তো আমি আমার ওই ভাইকে বললাম, ভাই আপনি শুনতে? ভাইয়া বলে যে হ্যাঁ শুনতে পারতেছি, যতক্ষণ পর্যন্ত ওনারা এখানে আছে আমরা এখানে থাকবো, তারপর চলে যাবে। ঠিক আছে। তো এরকম সাউন্ডটা হওয়ার আধা ঘন্টা পর আবার সব অফ। তো আমি আবার সব ভুলে গেছি, কাজের মধ্যে ঢুকে গেছি। তো 3:45 হবে। তো আমি আমার সাথে যে কলিগ বললাম যে হ্যাঁ চল একটু বাইন্দা যাই। তো আমরা বাইন্দায় গেলাম। বাইন্দা যাওয়ার পর আমাদের বাইন্দাটা আমাদের অফিসটা হচ্ছে হিউজ, অনেক বড় আর কি, যে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যদি আপনি দেখেন মানুষ খুব ছোট মনে হবে, বিশাল বড় অফিস আর কি। তো আমরা একদম বারান্দার একটা কিনারে দাঁড়ায় আছি। তো দাঁড়ায় আছি, হাতে আমরা দুজন গল্প করতেছি।
তো আমার চোখটা হঠাৎ পড়লো যে আমাদের বিল্ডিং এ মানে অফিসের পাশে একটা তাল গাছ আছে, এটা মতো 2 তালা বা 3 তালা সাইজ হবে। হুম হুম। স্পষ্ট দেখতে পাচ্ছি সেখানে একটা বাচ্চা, আপনার অ্যারাউন্ড বয়স হবে 3 থেকে 4 বছর। তার মাথাটা নিচে, পা দুটো উপরে হাত দিয়ে দাঁড়ায় আছে। তো মানে মানে হচ্ছে যে মানে উল্টা দিক হয়ে সে হাত ধরে মানে পুরো হাত ছড়া রাখছে যে আচ্ছা। উনি হচ্ছে ডাকতেছে এরকম কিছু একটা। তো আমি ফার্স্টে দেখছি, দেখে আমি ভাবছি যে আমার চোখের ভুল, আর আমি হচ্ছে আবার মানে আমি তুলে আসি। সো সামথিং অনেক সময় হয় কি যে কোনো কিছুর প্রেজেন্ট আমার সবসময় আগে ফিল হয়। তো আমি আমার ভাইকে বললাম যে, ভাই আপনি দেখতে পারছেন? ভাই আপনি শুধু খালি দেখেনি, খালি ফিলই করেন। তাই আমি বললাম যে ঠিক আছে, আমি ইগনোর করে দিচ্ছি, উনি কথা বলছে। বাট আমার চোখে বারবার রাস্তা আছে। আমি যদি ওনাকে বলবো ভাই চলেন ভিতরে চলেন, বাট আমি যদি এখানে ওনাকে বলি যেহেতু শেষ মানে আমরা দাঁড়ায় আছি, তো সেই ক্ষেত্রে উনি হয়তো রাগ করতে পারে, তা আমি বলতেছি না। কিছুক্ষণ পর উনি আমাকে বলতেছে যে রাজন ভাই চলেন ভিতরে। আমি কেন ভাই, তো আপনি যেটা বলছেন আমি দেখতেছি। এবং ওই মুহূর্তে আমরা দুজন যত দ্রুত সম্ভব ভেতরে আসছি। ভেতরে আসার পর সব থেকে মানে ভালো মানে সব থেকে যেটা বলে অবাক করার মতো, খুব জোরেও না খুব আস্তেও না, বাট বিষয়টা হচ্ছে এরকম, এই এই উম, মনে হচ্ছে যে সে জানালার পাশ থেকে ডাকতেছে আমাদেরকে যে আসো আমার কাছে, আমাদের কাছে আসো, এই এই ছোট এই, বাচ্চাটা। হ্যাঁ। এবং অনেকে বলে যে আপনার অনেক ভয়ানক শব্দ, সাউন্ড, ধাক্কা ধাক্কি, নট দিস কাইন্ড অফ, জাস্ট সে আসতে এই এই, আমরা এখনো কানে বসতেছে এই এই। আমি বললাম ভাই আপনি বুঝতে পারতেছেন? তো উনি বলতেছে যে ভাই এখানে আর বসবোই না, চলেন ওই আমাদের আবার ওই পাশে আবার আরেক রোতে কিছু লোক বসছে, ওইখানে চলেন। যত দ্রুত সম্ভব পিসিটা অফ করে আমরা ওখানে গেছি। ওই রাতটা কোনো মতো ছিলাম। তারপর আলহামদুলিল্লাহ সকাল আসছে পর আমি বিষয়টা বড় ভাইদের বললাম, তারা যেটা শেয়ার করলো। এবং আমাদের অফিসে যারা পেন্ট্রি বয় আছে, যারা আমাদের চা বা এই কাজগুলো করে, তারা শেয়ার করলো যে ভাই এই অফিসটা হওয়ার আগে এখানে একটা আম গাছ ছিল আর কি, এবং এখানে ওই একটা মেয়ে সুসাইড করে। এবং আমাদের সেকশনটা যেখানে আমরা রাত্রেবেলা যেখানে বসি সেই জায়গাটাতেই গাছটা ছিল। দ্যাটস ওয়াই আপনাদের এই ফিল্ডটা। তারপর তো নাইটের চেষ্টা করছি যত কম করার, বাট যদিও নাইট করছি দেখতাম যে জানালার যেটা দিয়ে আমরা ফিতা টেনে আমরা পর্দাগুলো সরাই, অটোমেটিক পেন্ডুলামের মতো নড়তেছে নড়তেছে। সেটা আমি ভিডিও করছি, সেটা আমি আমার বসকে দেখেছি, বসও বুঝতে পারছে। অনেক সময় দেখতেছি রাত্রে 2:30-3টা বাজে, এখন নাইট ডিউটি করতে হবে যেহেতু অফিস জব করছি। তো দেখতাম যে অটোমেটিক চেয়ারটা পিছনে চলে আসে এবং ঘুরতেছে, মনে হচ্ছে কি স্পিডে চেয়ারটাকে ঘুরাচ্ছে। এবং এটা আমি ভিডিও করছি, ভিডিও আমি বস দেখাইছি। বসরা বলতো যে আমরা ট্রাই করি লোক আর বাড়ানোর জন্য, যেন বিষয়টা আপনাদের ভয় না লাগে, হয় না। তো এই ছিল আর কি ঘটনা। আচ্ছা, আপনি তুলার আশির জাতক জি, এবং জি, আপনার নিদ্রা আপনি, জি। তো আপনি বলছিলেন যে আপনি অনেক কিছু ফিল করেন। হ্যাঁ। আপনি অনেক কিছু ফিল করেন এবং আজকে আসার পরেও আপনার এখানে আসতে গিয়েও অনেক জি, কিছু জি। ফিল হয়েছে। আপনি একটু ছোট্ট করে বলবেন যে Sure, sure. আপনার। সেটা হচ্ছে আমি আপনাদের এখানে যখন 5 তলা পর্যন্ত আসছি, 5 তলা অ্যাজ এ গুড লাইটও ছিল। আমি একদম নর্মালি আস্তে আস্তে আসছি। বাট যখন আমি 6 আর 7 তলা যাই, আপনার সিকিউরিটি গার্ড হয়তো মানে সেটা খেয়াল করছে এবং আমাকে বলছেন আপনি একটু ঠান্ডা হন, আস্তে হন, কুল। কারণ আমি 2টা তালা, আমার মনে হয় যে আমি 3-4টা লাফে আসছি। কারণ আমি যখন 6th ফ্লোরে আসছি, আমার কাছে মনে হচ্ছিল আমি এখন আপনারা দেখতে পারতেছেন আমার প্রত্যেকটা মানে শরীরের প্রত্যেকটা জায়গায় গুজ বাম দেখতেছে। কারণ আমি দেখতে পারতেছি, আমার মনে হয় কি যে 6 তলাতে এখন এটা বাইরে আলো কিনা আই ডোন্ট নো, বাট উল্টা দিক ফিরে তাকে আছে, এরকম মানে ওদিক ফিরে তাকে আছে। তো আমি এটা দেখে আমি 7 তলা আসি। 7 তলা আসার পর হচ্ছে পিছন থেকে উনি হয়তো বা কেউ আসতেছে, ফলো করতেছে। তো আমি যখন 7 তলায় কাউকে না দেখে আমি কনফার্ম যে আমি হয় এবার ভয় পাবো আর নাম নিচে নামবো দূর দিয়ে, কারণ আমার দ্বারা সম্ভবই না উপরে ওঠা যদি কেউ না থাকে, কারণ এটা ফুললি রিস্ক। এবং আপনি অনেক জোরে জোরে গেট নক করছিলেন আমি আমাদের। কিন্তু এবং আমি যখন আসছি আমি খুব জোর নক করেছিলাম যে না আমাকে ঢুকানো আছে প্লিজ, আমি অনেক ভয় পেয়েছি, এরকম একটা বিষয়। এবং আপনার এই তুলা রাশির জন্য কি মানে বিভিন্ন সময় এরকম অনেক কিছু আপনি রাস্তাঘাটে যখন চলাফেরা করেন কোনো কিছু ফিল করতে পারেন? অবশ্যই আমার মা তো সবসময় আমাকে বলে যে প্রথমত আমি আজকে এখানে শেয়ার করলাম, নর্মালি আমার মা বলে যে কখনোই কাউকে শেয়ার করা যায় না, স্পেশালি যারা হাত দেখে বা যারা হচ্ছে ওই একটু কবিরাজি জান এগুলো করে, তাদের সাথে কখনোই শেয়ার করা যাবে না বা দরকার নেই। কারণ হচ্ছে তারা আমাকে ইউজ করতে পারে। কারণ মোস্ট অফ টাইম যখন ওই যে আপনার বলেন মানে কি বলবো, কারো উপর কারো ভস করানো বা কোনো ধরনের কবিরাজি কাজের জন্য এই রাশির লোকগুলোকে তারা বেশি
টার্গেট করেন। সার্কিট করে এবং এবং আমার দেখা আছে যে আমি আমি জানি না, তখন আমি জানতাম না। আমার নানুর বাসায় একজন বৃদ্ধ নানু ছিল। উনি আমার হাত ধরার পর হাত ছাড়তেছিলেন, কি যেন পড়তেছিল। নানু খেয়াল করার পর ওনার হাতটা ধরে বলছে, ভাই আপনি ছেড়ে দিন হাতটা। এরপর থেকে আমার নানু যখন দেখলো, আমি এরপর থেকে আর কখনই শেয়ার করি না। অনেকেই বলে যে ওই তুলার রাশি বিশ্বাস করা ঠিক না, বা ভূত, আমি সত্যি এগুলো আমি হয়তো বা আমি একটু শেয়ার করছি, সময় দেন ভাই আমাকে। সেটা হচ্ছে যে রাইট নাও আমাদের এই যে অনেক ছেলে মেয়ে আছে বা ভাইয়ারা আছে যারা বিষয়টা বিলিভ করতে চায় না, ফর গ্রামই। যদি আমি এটা বিষয়ে বিশ্বাস করি, তাহলে আমি তো গ্রামের লোক হয়ে গেলাম। ঢাকা শহর থেকে ভূত বিশ্বাস করবো, এটা তো হতে পারে না। বাট আমি জানি না, আমি যেই পরিমাণে এই বিষয়গুলো নিয়ে মানে ঘাটাঘাটি করি, আমি এমন দেখছি যে অস্ট্রেলিয়া একটা ইউনিভার্সিটিতে এই বিষয়ে নিয়ে পড়ালেখা করা হয়, এক্সএন বা বিভিন্ন চ্যানেলে প্রোগ্রাম করা হয়। So, আমি বুঝি না, অনেকেই বলে যে ভূত বলতে কিছু নেই, বানায় বলো গল্প। আমি খুবই দুঃখিত, বানায় বলা জিনিসটা আমি মনে করি একদম মানে যদি কারোর সাথে হয় সে বুঝতে পারে, আমার পেইন আমি বুঝতে পারবো। Right. যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে অনেকেই মেসেজ পাঠাচ্ছেন ফেসবুকে, এবং সেই সাথে শাকিল খান আমাদের সঙ্গে আছেন। সিলেট থেকে আরেকজন ভোলা থেকে, উভয় যোগাযোগ শুনছেন। আফরিন মাহমুদ আমাদের সঙ্গে আছেন এবং তিনিও খেলা দেখছেন এবং আমাদেরকে শুনছেন। আশিকুল হক সিয়াম আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে, আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন ফার্স্ট স্টোরি ওয়াজ নাইস এবং ইমেলটা ভালো ছিল। আমাদেরকে বলেছেন, আমাদের এমডি রিশাদ খানও লিখেছেন ফার্স্ট স্টোরি ওয়াজ নাইস। আশিকুল ইসলাম সিয়াম হক সিয়াম আমাদের লিখেছেন যে ফার্স্ট ইমেলটা ভালো ছিল। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ আমান এবং প্রথম ইমেলটা পাঠিয়েছে, সম্ভব হলে ইনবক্স করবেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরলিন আশিক, শুনবেন। আমাদের সঙ্গে আছেন এমডি নাইমুর রহমান এবং আমাদের সঙ্গে আছেন তুষার খান। ফার্স্ট তার লেখা এটা আমাদেরকে এবং পড়তে বলছে, আমি পড়ে ফেললাম। এমডি জীবন খান এফএক্স আমাদের সঙ্গে আছেন। নায়েব সোহাগ, রাজু আমাদের সঙ্গে প্রোত এফএম শুনছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আজ তাহমিদ রহমান, এ যে তামিদ রহমান, ভালো লাগছে। আমাদের সঙ্গে আছেন আরজ খান এবং আমাদের সঙ্গে তিনিও খেলা দেখছেন এবং আমাদের সাথে শুনছেন প্রোত এফএম। সাজ্জাদ আল শফিন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তাওহিদ আফ্রিদি ইয়ান, এছাড়া আমাদের সঙ্গে শাহেদ আহমেদ আছেন। আমাদের সঙ্গে আছেন নুসরাত মালা, আমাদের সঙ্গে আছেন সুরাইয়া জান্নাত, সালাম ওয়ালাইকুম সালাম, এবং তিনি বলছেন অনেক ভালো লাগছে, শুনছেন তিনি পাবনা থেকে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি মেহেদি হাসান সানি, তিনি আছেন পাটকেল ঘাটা থেকে আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শাহেদ আহমেদ ঝিনাইদা কালীগঞ্জ থেকে, তিনি শুনছেন। এম আর এইচ হাসিব আমাদের সঙ্গে আছেন। ফার্স্ট ঘটনাটি বেশ রহস্যময়। আশিকুল হকস আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এমডি নাইমুর রহমান, জি এম নাজমুল ইসলাম যশোর নওয়াপাড়া থেকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও এই মুহূর্তে ইলা ইসরাফিল এবং তিনি খেলা দেখছেন এবং শুনছেন। জি এম নাজমুল ইসলাম আমাদের সঙ্গে আছেন এবং তিনিও যশোর থেকে শুনছেন। ফারহান খান রহমান জিম আমাদের সঙ্গে আছেন, কালকে এক্সাম, স্টিল ভূত এফএম তিনি শুনছেন এবং আমাদের সঙ্গে আছেন। আশিকুল হক আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন রুমানা আফরোজ, বলি আপনাদেরকে শেয়ার করি, তাহলে www.facebook.com/wtfm and .ru
SSEWN। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সিনচান, এবং আমাদের সঙ্গে আছেন ফারহান ইসলাম, তামান্না আফরিন মীরা আমাদের সঙ্গে আছেন। এবং আজকে তিনি ভূত এফএমে যুক্ত হলেন নতুন, ঢাকা কেরানীগঞ্জ থেকে তিনি শুনছেন আমাদেরকে। আমাদের সঙ্গে আছেন এছাড়াও দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরো অনেকেই। আমাদের সঙ্গে TCB তামিম আছেন। অনেক মিস করেন সেটা তিনি জানিয়েছেন। তো আমরা আজকে পুরো একটা ঘটনা আশা করছি আপনাদেরকে শোনাতে পারবো। শাহেদ ইসলাম আহমেদ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও এমডি নাইম হৃদয়, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সুমাইয়া মিশুক, আমাদের সঙ্গে আছেন হারানো তারার খোঁজে আছেন আমাদের সঙ্গে, এছাড়াও শাহেদ আহমেদ আমাদের সঙ্গে আছেন, আরো অনেকেই। তো যাই হোক, আমাদের যে রেডিও ফুর্তি যে পেজটা রয়েছে সেখানে অনেকে লিখছেন, যেমন এমডি আসুজ্জামান লিখছেন যে ভয় লাগছে। আমাদের সঙ্গে মেহেদী হাসান সানি আছেন এখানে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শাহিন আহমেদ কিবরিয়া, আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন দেখতে পাচ্ছি আসাদুজ্জামান, আছেন আফ্রিদি তুহিন, তার ভাইকে নিয়ে শুনছেন ক্লাসিক সিয়াম, আমাদের সঙ্গে আছেন অসুস্থ তবুও শুনছেন গাজীপুর থেকে তিনি আছেন আমাদের সঙ্গে। অনেকেই আমাদের ইনবক্স করে ঘটনা পাঠাচ্ছেন, দিস ইজ গুড। বাট আমাদের যে ফেসবুকের পেজ রয়েছে ভূত এফএমের, সেই পেজের ওপরেই কিন্তু আপনার ইমেল করার একটা অপশন রয়েছে। সুতরাং ওখানে একটা জাস্ট বাটনটা ক্লিক করলেই কিন্তু আপনি ইমেলটা করে ফেলতে পারবেন। ইটস ভেরি ইজি। আমাদের সঙ্গে মোহাম্মদ হামিদ আছেন, আমাদের সঙ্গে আছেন ওয়াহিদুজ্জামান, হাসনাইন পারভেজ প্রান্ত আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও কিরণ সহ আরো অনেকেই। তো যাই হোক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো এবং বিরতির পরেই যাবো একটা অডিও ক্লিপে, তারপরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এবং আমি তারও আগে একবার ভূত এফএমে কিভাবে ঘটনা পাঠাতে হবে সেটা একটু বলে দিই। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ভূত এফএম @radiofurti.fm, which is BHWTFM@radiofooRTI.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ শেয়ার করতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আপনার ঘটনা। আর আমাদের দুটো পেজ রয়েছে, www.facebook.com/radiofurti and www.facebook.com/bhutfm.russell। এই দুটো পেজে এসে আপনি কমেন্ট করতে পারেন, লাইক দিতে পারেন, শেয়ার দিতে পারেন, জানাতে পারেন কোন ঘটনা কেমন লাগছে। চলে যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, ফিরে আসছি আবারও। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আমি আজকে যে ঘটনাটা বলবো সেটা ইউএস এর অরেগনের একটা ছোট শহরের ঘটনা। ওখানে একটা ফ্যামিলি নিয়ে ঘটনা। মা, বাবা আর মেয়ে ফ্যামিলিতে। ওরা থাকছে ডুপ্লেক্স বিল্ডিং-এ। ডুপ্লেক্স বলতে আমরা যেরকম খুব আলিশান দুটাই সেরকম না, জাস্ট দোতলা বাড়ি। ওদের বাড়ির সেই দুপাশে দুটো রুম। এক রুমে থাকে মা বাবা আর আরেকটা রুমে থাকে ওই মেয়ে। বাইরের কান্ট্রিগুলোতে যেমন হয় আর কি, বাবা মা মেয়ে একসাথে থাকে না। তো ওদের বাসায় একটা বর্ণনা দিই যে ওদের বাড়িটা শহর থেকে বেশ দূরে, শহরতলিতে বলা যায়। এবং ওখানে ওদের বাসার পিছনে জঙ্গল, তার মিনিট 10 ড্রাইভ করলে মেইন হাইওয়েতে ওঠা যায়, যেখান থেকে ওরা বিভিন্ন স্কুলে ওদের ফ্যামিলিতে কোনো কিছু হয়নি এবং ওরা বেশ নর্মালি বেড়ে ওঠা একটা পরিবার। এখন রাতে এটা হলো এমন যে মেয়েটা রাতে শুয়ে আছে বিছানায়। সেই শব্দটা আসছে ওর দরজা থেকে এবং দরজাটাকে যেন আঘাত করছে। এবং হঠাৎ করে সে দেখতে পেল তার চোখের সামনে একটা সাদা নেকড়ে। এবং সে নেকড়েটাতে যেহেতু ভয়ে চিৎকার করে উঠলো, সে কিছু করতে পারছে না এবং সে জানে যে তার বাবা মা আজ বাসায় নেই, কারণ আজ তাদের ম্যারেজ অ্যানিভার্সারি, ওরা বাইরে গেছে। মেয়েটা দেখছে, মেয়েটা মানে নেকড়েটা তাকে খেয়ে ফেললো। মানে মনে হলো যে সে নিজের ডেথ এক্সপিরিয়েন্স।
বাবা মা বুঝালো যে সে এটা কোনো ব্যাপার না, যে এটা এরকম দেখতেই পারো, ঘরের কিছু নেই। তো মেয়েটা একটা ব্যাপার খুব স্পেসিফিক ছিল যে নাকি কালার কালারের, মানে সে এইটা খুব স্পেসিফিকলি বলেছিল এবং সে বলছে যে আমাকে খেয়ে ফেলবে এরকম। তারপর তার বাবা মাকে সে এটা জানিয়েছে, তার বাবা মার ম্যারেজের অফিসে করেছে। তোমার বাবা মা ইটস ওকে, এটা কোনো ব্যাপার না, তুমি নর্মাল থাকে এরকম ওষুধ সত্ত্বেও আমরাও ছোটবেলায় দেখেছি, এটা কোনো ব্যাপার না। তো এভাবে অনেকদিন কেটে গেল, যেতে যাওয়ার পর একদিন এরকম ওদের বাবা মার ম্যারেজের অফিসে মেয়েটা মেয়েটার সবার কথা মনে নেই। ওর বাবা মা ওরা চলে গেল, সকাল থেকে তো সবাই যে যার কাজ করে চলেছে। মেয়েটা স্কুলে গেল, স্কুল থেকে এসে দেখলো যে তার বাবা মা একটা নোটস রেখে গেছে যে আজকে একটা বাজে সুস্থ এসেছিলাম এই ঘটনাকে নিয়ে। মেয়েটা খুবই ভয়ে হয়েছিল, মানে সে আর্লি দশ মিনিটও মনে হয় হয়নি, মনে হচ্ছে কি যেন জানালার একটা কাঁচ ভাঙলো, নিচতলার জানালার কাঁচ ভাঙলো। বুঝছো? এবং সে ভাবছে যে মেয়েটা এখনো আমার রুমে আসেনি, আমার মনে হয় বাঁচার একটা হয়ে আছে, আমি আমি যদি রুম থেকে কোনো মতে বের হতে পারি। মানে সে যেন আঘাত করে এবং কাঁচ ভেঙেছে। তারপরে সে মানে লাইট অন করারও তার সাহস ছিল না, সে সব লাইটটা অফ করে শুতে গিয়েছিল। আচ্ছা, ভালো কথা। তারপর সে দরজাটা খুলে একটা না বারান্দায় এসে দেখে যে সে যে সে আত্মরক্ষা করবে, এবং তার মাথায় আসেনি যে তার কোনো একটা অস্ত্র নিয়ে এসেছে চলে গেছে। তার তো মনে হয়েছে যে সে যদি মানে মেয়েটার দিকে এগিয়ে আসবে সেই শুরু করতে, এবং মেয়েটার লাথি দেওয়ার চেষ্টা করলো এবং লাফাচ্ছে। এবং মেয়েটার লাক খুবই ভালো, এমন সময় তার বাবা মার গাড়িটা ঢুকলো ওদের বাড়ির সামনে, এবং বাবা মা মানে গাড়ির যে হেডলাইটের যে তীব্র আলো, সেই তীব্র যতটা পাচ্ছি পালিয়ে, কিন্তু আমার তো তাড়াতাড়ি তো দেখতে পেয়েছে সেখান থেকে তাড়াতাড়ি কিছুই নেই, ওই সাপও নেই, ছোট একটা বসে জায়গা।
Yes, the night comes alive with গ্রামীণ ফোন। আমিনুর গাজী শুনছেন ভারতের 24 পরগনা থেকে। খলিল মন্ডল আছেন আমাদের সঙ্গে, লিখেছেন ভালো হচ্ছে। আমাদের সঙ্গে আছেন এমডি মনিরুল ইসলাম, মজা আছে, লিখেছেন আমাদের সঙ্গে। নাবিলা আলম আছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন আল শাহরিয়ার হুসাইন, এছাড়াও ইসরাত রবিন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন আইজা ইস্তিহাক মাহমুদ, অপু সহ আরো অনেকে। আমাদের দ্বিতীয় অতিথির কাছে আমরা যাব, এবং দ্বিতীয় অতিথির কাছে আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনা শুনবো আমরা, এবং আপনি কোথা থেকে এসেছেন সেটাও একটু জানাবেন প্লিজ। জি ভাই, আমি হাসান, এসেছি মোহাম্মদপুর থেকে। ওকে, কাউলার আরো ঘটনা শুনতে চান, লিখেছেন আমাদের সঙ্গে এমডি রিপন। আমরা যাব ঘটনায়, তার আগে আমরা আমাদের সেকেন্ড যে গেস্ট রয়েছেন তার কাছে ঘটনা শুনে। জি ভাই, ঘটনাটা ঘটে হচ্ছে লাস্ট শীতে। তো শীতের সময় আমি সবসময় যেটা করি যে রুমের দরজা জানালা সব অফ করে হিটার হিটার লাগাই দিই। লাগাই দেওয়ার পর হয়তো ফেসবুকিং করি অথবা ল্যাপটপ কোনো কাজ করি। তো যেদিন ঘটনাটা ঘটে ওই দিনও ঠিক সেম, সবকিছু অফ করে হিটার লাগানোর পর আমি ল্যাপটপে কিছু একটা কাজ করতেছিলাম। তো যখন রুমের সব দরজা জানালা অফ, হিটার অন, তো সেহেতু রুমটা গরমই ছিল। তো হঠাৎ কিছুক্ষণ পর, প্রায় 20 থেকে 30 মিনিট পর, আমি রুমটা মানে অনুভূতি, রুমটা একদম ঠান্ডা হয়ে গেল হঠাৎের মধ্যেই। তো আমি দেখলাম হিটার চলতেছে, হিটারে হাত দিলাম, দেখলাম যে হিটার থেকে গরম হাওয়া বের হচ্ছে। তারপর সবকিছু চেক করার পর যখন আমি আবার পিছনে, আমার বেডের পিছন ছিল আমার উইন্ডো, ছিল গ্লাস, দেখলাম যে আমার গ্লাসটা হালকা করে খোলা। তো আমি একদম ড্যাম শিওর যে আমি গ্লাস লক করছি, মানে দরজা লক করছি, সবকিছু লক করার পরও এখন দেখলাম যে জানলাটা খোলা। ওকে, তো ভাবলাম যে হয়তো আটকে নেই, হয়তো কোনো তার কারণে আটকে পারলাম না। তারপরে আমি আবার গেলাম, আটকানোর পর আবার মোটামুটি কিছুক্ষণ রুমটা গরম হয়ে গেল। আবার 15 থেকে 20 মিনিট পর আবার ফিল করতেছি রুমটা আবার কেন জানি ঠান্ডা হয়ে গেছে, পুরো রুম ঠান্ডা হয়ে গেছে। তো আবার যখন পিছন ফিরে তাকালাম, দেখলাম যে এই মুহূর্তে গ্লাসটা খোলা। ওকে, ওপেন, মানে কিভাবে খুলতেছে আমি বুঝতেছি না। তারপর আমি কি করলাম, ভালো মতো আটকালাম, লক করলাম। লক করার পর আবার এসে আমি আমার ল্যাপটপে কাজ করতেছি। 15-20 মিনিট, আধা ঘন্টা পর সেম কাহিনী, আবারও গ্লাসটা খোলা এবং রুম পুরাপুরি ঠান্ডা। আচ্ছা। তারপর আমি চিন্তা করলাম যে কি হচ্ছে, ব্যাপারটা কি হচ্ছে একটু দেখি। তারপর আমি কি করলাম, মোবাইলের ফ্রন্ট ক্যামেরা অন করে মোবাইলটা আমার ল্যাপটপের পাশে রাখলাম এবং আমি ল্যাপটপে কাজ করতেছি। আবার আগের মতো গ্লাসটা লক করলাম। লক করার পর এগোতেছি, কাজ করতেছি। 15-20 মিনিট পর আবার ঠান্ডা ফিল করতেছি। আমি বুঝে গেছি গ্লাস আবার খুলে গেছে। তো আবার দেখলাম হ্যাঁ, গ্লাসটা খুলে গেছে। তারপর মোবাইলের রেকর্ড অফ করলাম। অফ করার পর গ্লাস লক করলাম। লক করার পর মোবাইল আমি দেখতেছি যে কাহিনীটা কি। দেখলাম যে লক সহ আস্তে করে গ্লাসটা খুলে গেছে। আচ্ছা, হোয়াইট পসিবল আমি জানি না, খুলে গেছে। তারপর আর মজার কাহিনী হচ্ছে এটা যে ভিডিওটা মোবাইল আমি ঠিক একবারই দেখতে পারছি। তারপর ভিডিওটা আমি মোবাইলের কোনোখানে আর পাইলাম না। আর একবার প্লে হওয়ার পর অটোমেটিক্যালি ওই ভিডিওটা মোবাইল থেকে ভ্যানিশ। কি করে সম্ভব ভাই, এটা বুঝতে পারতেছি না। আমি জানি যে মানুষ বলে জিন, মানে জিন যে কোনো আকার আকৃতি ধারণ করতে পারে, তারা সবকিছু করতে পারে। তো আমার প্রশ্ন হচ্ছে, জিন মোবাইলে কি ঢুকলো, সেখানে গিয়ে আমার ভিডিওটা কেটে দিলাম, আমি এই ভিডিওটা পেলাম না। এটা ছিল আমার ফার্স্ট ঘটনাটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি একটা ছোট্ট ঘটনা এখানে লেগেছে, এই প্রশ্নটা এখানে করাটা কতটা যৌক্তিক হবে আমি জানি না। যেমন কালকে রাতের বেলায় আমি যখন অফিস থেকে অনেক রাতে বাসায় ফিরছিলাম, তখন আমাদের ড্রাইভার সাহেব একটা কথা বলছিলেন। তো আমি যে এলাকায় থাকি সেই এলাকায় আপনি মানে দিনের বেলায় বা রাতের বেলায় সেরকম মানে এরকম রাস্তাঘাটে লোকজন খুব কম দেখা যায়, মানে থাকে না আর কি। স্পেশালি গাড়ি চলে প্রচুর, সুতরাং রাস্তা অনেক রাত পর্যন্ত বিজি থাকে। প্রচুর রেস্টুরেন্ট সেই কুকুরগুলো যখন কোনো গাড়ি যায় সেই গাড়ির পেছনে ধাওয়া করে, বা রাস্তার বিভিন্ন জায়গায়, কোনো জায়গায় 6টা কুকুর, মানে অস্বাভাবিক ব্যাপার, নাম্বার, কোনো জায়গায় 7টা, কোনো জায়গায় 5টা, কোনো জায়গায় 3টা, এরকম মানে রাস্তা শুকে আছে, দাঁড়িয়ে আছে।
এই কুকুরগুলো দেখেন, তো আমি বলছিলাম যে রাত্রির বেলায় আমার এই কুকুরগুলো আমি এরকমভাবে দেখিনি। তো এটা আমার কথা না, আমি জিনিসটাকে কোনোদিনই কোনো অন্যভাবে নিইনি। তো উনি বলেছেন কখনো ভেবে দেখেছি কিনা আমি যে দিনের বেলায় এই কুকুরগুলো কোথায় যায় বা কেন। মানে ওনার বিশ্বাসের জায়গা থেকে আমি বলছি, আমার কথা এটা কিন্তু না, আমি আগে থেকেই বলছি। এবং উনি বলছিলেন যে আসলে মানে আপনারা সবাই জানেন যে কুকুর অনেক সময় মানে আমাদের সেটাও অনেক সময় নেয়, যে হয়তো এরকম হতে পারে রাত্রেবেলা এই কুকুরগুলো কোথা থেকে আসে, এরা এখানে থাকে, এই এলাকায় কোনো ডাস্টবিন নাই, খাবার খায় কোথা থেকে, কোন জায়গায়, মানে কিভাবে এরা বেঁচে থাকে, আর রাতের বেলা হলেই এরকম জটলাই বা কেন করে, এরকম একটা প্রশ্ন তিনি আমার কাছে করেছিলেন। এবার অবাক হয়েছিলাম সেই প্রশ্নটা শুনেছি, আমি কোনোদিন এইভাবে ভাবিনি। ব্যাপারটা আপনার কাছে কি মনে হয়? আপনার এলাকাতেও এইরকম ঘটনা আপনি সম্মুখীন হন কিনা, বা আপনার কাছে কি ঘটনাটা স্বাভাবিক মনে হয়, নাকি আমার যে ড্রাইভার সাহেব তার মতো আপনার কাছেও বেশ অস্বাভাবিক মনে হচ্ছে? সেটা জানিয়ে আমাকে লিখতে পারেন আমাদের ফেসবুক পেজে। হতে পারে এটা খুব নর্মাল একটা ঘটনা, আসলে আমরা এটাকে বেশি ভাবছি এটা নিয়ে। রাতের বেলায় কুকুর রাস্তায় থাকে কারণ দিনের বেলায় প্রচুর গাড়ি থাকে, রাস্তায় থাকতে পারে না, হতেই পারে। আবার অন্য কোনো কিছু, তার যে বিশ্বাসের জায়গা, সেই জায়গা থেকে যারা বেশি বোঝেন বা জানেন তারাই শুধুমাত্র সঠিক কারণটা ব্যাখ্যা করতে পারবেন। তো আমার কাছে মনে হলো যেটা শেয়ার করে আপনাদের সাথে, দ্যাটস ওয়াই আমি শেয়ার করলাম। আমি চলে যাব এখন একটা ইমেইলে। আমার কাছে যে ইমেইলটা রয়েছে সেই ইমেইলটা একটু আপনাদের পড়ে শোনাই। যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, আর আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমি মোহাম্মদ শাহরিয়ার আমান, থাকি খিলক্ষেত নিকুঞ্জ 2-তে। প্রাইভেট একটা কোম্পানিতে জব করছি। স্টুডিওতে আসতে পারছি না কাজের জন্য, আসতে পারলে অবশ্যই আসতাম। আপনি বলে শোনালে অনেক খুশি হব। সময় নষ্ট না করে ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার বড় ভাইকে নিয়ে। অনেকদিন আগে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু সময় করে উঠতে পারিনি, তাই করা হয়নি। আমি আর আমার ভাইয়া একসাথে থাকতাম একই বাসায় 2011 থেকে, কিন্তু এই আমার ঢাকা আসার আগের ঘটনা। তখন ভাইয়া তার ফ্রেন্ডদের সাথে থাকতো। 2008 সালের কথা। তখন ভাইয়া ও তার 3 ফ্রেন্ডকে নিয়ে ঢাকায় মালিবাগ চৌধুরী পাড়া, এবং আপনি চাইলে স্থানের নাম নাও শেয়ার করতে পারেন, এবং সেই এলাকায় একটা পুরনো বাসায় ভাড়া থাকতাম। ভাইয়ের ইউনিভার্সিটির কাছে হওয়ায় ওই বাসা নিয়েছিলেন তারা। বাসাটা 5 তলা ছিল এবং 3 তলায় ভাড়া নিয়েছিল। বাসা আর আশেপাশে খোলামেলা ছিল বলে তাদের বেশ ভালোই লাগছিল, আর দিন কেটে যাচ্ছিল ভালোই। বাসাতে 3টা রুম ছিল। একটা রুমে ভাইয়া আর ভাইয়ার খুব কাছের বন্ধু রাসেল ভাই থাকতেন, আর ভাইয়ার রুমে একটা রকিং চেয়ার ছিল, যেটা ছিল রাসেল ভাইয়াই ওই চেয়ারটা ব্যবহার করতেন। কিন্তু মাঝে মধ্যেই রাতে ভাইয়া খেয়াল করত যে চেয়ারটা নিজে থেকে দোল খাচ্ছে, রকিং চেয়ার যেভাবে দোল খায় সেইভাবে আর কি। এটা একটা হরর সিনেমার সিন, তাই ভাইয়া এটাকে হ্যালুসিনেশন বলে মনে করে, এবং মনে করে যে ঘুমের ঘোরে ভুল দেখেছে। অথবা সিলিং ফ্যানে বাতাসে হালকা নড়তেই পারে চেয়ারটা, এটা হতেই পারে। কিন্তু এক রাতে ভাইয়া আধো ঘুম আধো জাগ্রত অবস্থায় দেখতে পেয়েছে, ঠিক যেভাবে রকিং চেয়ারে একজন মানুষ বসলে প্রথমে নিচু হয়ে যায়, তারপর উপরে উঠে আসে, তারপর আবার দোল খেতে থাকে, সেইভাবে দোল খাচ্ছিল চেয়ারটা। এইটা কোনোভাবেই স্বাভাবিক ফ্যানের বাতাস অথবা হ্যালুসিনেশন হতে পারে না। ভাইয়া বেশ ভয় পায় ওই দিন, এবং কারণ ওই দিন রাসেল ভাইয়া বাসায় ছিলেন না, আর ভাইয়া আর বুঝতেও পারতো যে তার বেডে কেউ একজন ধীরে ধীরে বসছে, আবার উঠে যাচ্ছে। চোখ বন্ধ করে রাখতো ভাইয়া, যেন কিছু দেখে না ফেলে। এই কথা যখন ভাইয়া শেয়ার করে তখন অন্যরা হেসে উড়িয়ে দেয়, এবং স্পেশালি রাসেল ভাই বলেন যে আমি তোর সাথে একই রুমে থাকি, একই বেডে থাকি, কিছু হলে তো আমি বুঝবো, তাই না? তোর ঘুম হচ্ছে না ভালো করে, ভালো ঘুম দে,
সব ঠিক হয়ে যাবে। রাসেল ভাইয়ার ফুল ভাঙে কয়েকদিন পর এক রাতে ভাইয়া আর রাসেল ভাই একই সাথে আদৌ ঘুমে ছিলেন এবং দুজনই সেই রকিং চেয়ারে দোল খাওয়াটা স্পষ্ট দেখেন। কেউ কাউকে ডাকেনি সেই রাতে, কিন্তু পরের দিন সকালে একে অপরকে বললেই বুঝতে পারে যে দুজনই জেগেছিল আর দেখেছে বিষয়টা। একই সাথে তো আর দুইজনের হ্যালুসিনেশন হতে পারে না, তাই না? কিন্তু তার কোনো কষ্ট হয়নি, তাই হয়তো বিষয়গুলো সহ্য করা যায় এক সময়। কিন্তু এখানেই সীমাবদ্ধ থাকলো না ব্যাপারটা। এর কিছুদিন পর বাসার সবাই ঈদের ছুটিতে বাসায় যায়। ভাইয়াও আসে বাসায়, ছুটি শেষ করে ঢাকাতে ব্যাক করে। কিন্তু তখন রাসেল ভাই ব্যাক করেনি। ওই রাতে কিছু হয় না। সকালে ভাইয়া ঘুম থেকে উঠে খেয়াল করে তার ডান হাতের বুড়ো আঙুলে লম্বা একটা আঁচড়ের দাগ। কেউ একটা নখ দিয়ে আঁচড় দিয়েছে। কিন্তু এইটাতে ভাইয়া একটুও ভয় পায় নাই, কিছু মাথায় আসেও নাই। কারণ আগের দিনই লম্বা জার্নি করে ভাইয়া ঢাকা থেকে এসেছে, কোথাও না কোথাও লেগে গিয়ে আঁচড়টা লেগেছে মনে করলো ভাইয়া। সে রাতে কিছু হলো না। কিন্তু সকালে ঘুম থেকে উঠে ভাইয়া দেখলো যে সেটা তার চিন্তা মানে জীবনে করেনি। ভাইয়ার তর্জনীতে সেই আগের মতোই সেম একটা আঁচড়ের দাগ। সারাদিন ভাইয়া বাসা থেকে বের হয় নাই। তাহলে আঁচড়টা লাগলো কিভাবে? এটাকেও ভাইয়া মনের ভুল ভেবে কাটিয়ে দিল ওই দিন রাসেল ভাই বাসায় ব্যাক করে, কিন্তু ভাইয়া কিছু বলে নাই রাসেল ভাইয়াকে, কেননা হয়তো ভয় পাবে। কিন্তু পরের দিন ডান হাতের মধ্য আঙুলটাতে সেই সেম আঁচড়ের দাগ পায় ভাইয়া। পুরোই ফ্রিক আউট হয়ে যায় এবং ভাইয়া ভয়ে পাগলের মতো খুঁজতে থাকে বেডের আশেপাশে কেউ কিছু দেখেছে কিনা বা যেটাতে আঁচড় লাগতে পারে। পেলেই ভালো হতো, মনে শান্তি পেত, কিন্তু না, কিছুই পেল না ভাইয়া। এবং কিছু বুঝতে না পেরে সে আম্মুকে ফোন করে সব জানায়। আম্মু ভাইয়াকে আয়াতুল কুরসি পড়তে বলে, কিন্তু আগামী 2 রাতে বাকি আঙুলে দাগ পায় ভাইয়া। ডান হাতের 5 আঙুলে 5টা আঁচড়ের দাগ ছিল স্পষ্ট, এবং এগুলো কোনোভাবেই মনের ভুল হতে পারে না। এবার ভাইয়া রাসেল ভাইকে সব খুলে বলে এবং আম্মুকে জানায় সবকিছু। আম্মু বলে যে আশেপাশে মসজিদের ইমামকে জানাতে বিষয়টা। ভাইয়া আর রাসেল ভাই যায় মসজিদের ইমামের কাছে, দিয়ে পানি পড়া খেতে বলেন। তার সাথে একটা কথাই বলেন, বাসা যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে চলে যান আপনারা। কারণ কি জিজ্ঞাসা করলে তিনি কিছুই বলেন না, শুধু বলেন বিপদ অনেক, বাসা ছেড়ে দেন। মেম্বারদের সাথে কথা বলেন, তারা জানান যে তাদের কোনো প্রবলেম হচ্ছে না, তাই তারা বাসা ছাড়তে চায় না। ভাইয়া বাড়িওয়ালার সাথে দেখা করে কথা বলে, বাড়িওয়ালা কিভাবে কথা এগিয়ে যায়। ভাইয়া আশেপাশে মানুষদের জিজ্ঞাসা করে, তেমন কিছু জানতে পারে না। কেন তার সাথে এমন হলো, কেনই বা এমন হচ্ছে, কেউ কোনো কিছু বলতেও চায় না। শুধু একটা কথা তারা জানতে পারে, এক মুদির দোকানদারের কাছ থেকে বাড়িটা কবরস্থানের ওপরে বানানো হয়েছিল নাকি। কেউ থাকতে পারে না বাসাটাতে। সে যাই হোক, এভাবে থাকা সম্ভব ছিল না বলে ভাইয়া রাসেল ভাই ওই বাসা ছেড়ে দেয় ওই মাসে, আর মহাখালী শিফট করে। এক বছরের পরীর মতো ভাতিজি আছে, সবাই ভালো আছে, তাদের জন্য দোয়া করবেন। আমি জানি না কেমন ছিল ঘটনাটা, কিন্তু ভাইয়া যেদিন আমাকে শুনিয়েছিল এই ঘটনাটা, হাতে খোলা আমার শোনা হয়নি। ঠিকানা জানিয়েছেন, আর আমি নাম এবং ঠিকানা শুরুতেই বলছি, আরো একবার জানিয়ে দিই, শাহরিয়ার আমান,
তো যাই হোক, এই ছিল ঘটনা। আমি আশা করছি যে এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং আমাদের বাসাতেও ওই যে চেয়ারের যে ব্যাপারটা বললেন, এটা আমাদের স্টুডিওতে একবার এরকম দেখেছিলাম। চেয়ার সেটা খুলছে, একা একা বসে আছে, একটু হেলান দিচ্ছে, ব্যাপার আমরা খেয়াল করেছিলাম। আমাদের একজন আর্যে খেয়াল করেছিলেন এই ব্যাপারটা। তো এই জিনিসগুলো খুব অহরহই আমাদের সাথে হয়। ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ শেয়ার করুন। এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে, পেজ থেকে অ্যাড্রেস একটু বলে দিচ্ছি: www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। এখানে অনেকেই কমেন্ট করছেন, সেই কমেন্টগুলো নিয়ে একটু পরেই ফিরে আসবো। তার আগে একটা ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পরে আমাদের যে প্রথম অতিথি তিনি একটা ঘটনা শেয়ার করবেন, দ্বিতীয় অতিথি যিনি আছেন তিনিও একটা ঘটনা শেয়ার করবেন, আরো একটা ইমেইল রয়েছে, সেই ইমেইলটা পড়বো, কিছু অডিও ক্লিপ রয়েছে, সেই অডিও সবকিছু মিলিয়ে আশা করছি টুকটাক। তো যাই হোক, চলে যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে। স্টে টিউন টু রেডিও ফুর্তি 88 FM. FM, tonight comes alive. Yes. অতিথিরা, এবং আশা করছি আপনাদের ভালো লাগছে। এমনি রাজু আমাদের লিখেছেন, ইমেলটা ভালো লেগেছে। ইসলাম রাজ আমাদের লিখেছেন সব বানানো। এক ধরনের স্মার্টনেস আর কি। যাই হোক, আবির হাসান আমাদের লিখেছেন যে হ্যালো রাসেল ভাই, শেরপুর থেকে আছেন তিনি। শাহেদ আহমেদ ঝিনাইদহ থেকে আমাদের সাথে আবারও যোগ দিয়েছেন। এমডি আশিক আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে মেহেদি হাসান লিখেছেন, বগুড়া থেকে শুনছেন তিনি। ফারহান রহমান জিম আমাদের সঙ্গে আছেন। লিওনার্দো ফ্রান্সিসকো আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আর্য সজল, যশোরের বাগারপাড়া থেকে তিনি লিখেছেন। আমাদের সঙ্গে আছেন এস এইচ সাহাজাদ চৌধুরী, এবং তিনি ময়মনসিং থেকে আমাদের সঙ্গে আছেন। শাহরিয়ার খান সাব্বির আমাদের সঙ্গে আছেন। তাহমিদ আফ্রিদি আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন শাহেদ আহমেদ ঝিনাইদহ কালীগঞ্জ থেকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এমডি নাইম ইসলাম হৃদয়, জি এম নাজমুল ইসলাম যশোর নোয়াপাড়া থেকে শুনছেন। সমীর মিত্র আমাদের সঙ্গে আছেন, ইন্ডিয়া থেকে শুনছেন। জাস্ট জয়েন করলাম, ভালো লাগছে। 30 মিনিট আমরা লেট বলে বুঝতে পারছি না, পারিনি। এনিওয়ে, থাকবো শেষ অবধি, চালিয়ে যাও। আমাদের সঙ্গে আছেন এমডি রানা, এবং তিনি খুলনা বাগমারা থেকে আছেন। আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন, এবং আমাদের সঙ্গে আছেন তামিম, আমাদের সঙ্গে আছেন জি এম নাজমুল ইসলাম, আমাদের সঙ্গে আছেন এছাড়াও আরো অনেকেই। এই মুহূর্তে দেখতে পাচ্ছি সুমাইয়া সুলতানা কমেন্ট করেছে, আমাদেরকে সরাসরি মেসেজ পাঠিয়েছেন। আমাদের এই জায়গায় একটু হ্যাং করে গেছে, তারপর আমরা ফিরে আসবো আবারও। চলে যাই আমাদের প্রধান অতিথির কাছে তার ঘটনায়, এবং তারপর আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে অতিথির যে ঘটনাটি তিনি শেয়ার করবেন, সেই ঘটনাটি আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। আশা করছি আপনার কাছেও বেশ ইন্টারেস্টিং লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রেজওয়ান আবার। হ্যাঁ, যে বিষয়টা হচ্ছে
আমি যে ঘটনাটা এখন বলবো, আমি রাসেল ভাই একটু সময় নিয়ে সেটা হচ্ছে বলার আগে বলে নিই, কারণ জি, বিষয়টা please। হচ্ছে আমি যেহেতু আপনি কিছুক্ষণ আগে বললেন, একটা ভাইয়া বললো একটা বিষয়, হুম, তো আমি সরি যদি কেউ কষ্ট পেয়ে থাকেন। সেটা হচ্ছে ভাইয়া, ঘটনাটা বা বিষয়টা যার সাথে ঘটে সেই বিষয়টা বুঝতে পারে যে কত টাফ, আর খুব বেশি ভয়ের হলেই যে সেটা রিয়েল আমি মনে করি না। আমি দুঃখিত ভাইয়া বিষয়টা। তো আমি আমার ঘটনা চলে যাই, সরি। জি। তো ঘটনাটা হচ্ছে এরকম, 3 থেকে 4 বছর আগে, তখন আমি ভার্সিটিতে পড়ি। তো অ্যাজ ইউজুয়াল আমি একটু রাত একটু লেট করে আর কি ঘুমাই আর কি। তো আমি ওদিন রাতে আমি একটা মুভি দেখতেছিলাম। তো মুভি দেখতে দেখতে বেশ রাত হয়ে গেছে। তো কালকে সকাল মানে পরের দিন সকাল আমার ভার্সিটি ক্লাস আছে। তো আমি অলরেডি এখন ঘুমিয়ে পড়বো। তো নর্মালি মানুষ ঘুমানোর আগে একটা প্রিপারেশন থাকে যে আমি ফার্স্ট হুম, ফ্রেশ হবো বা আমি ফার্স্ট খেয়ে নিবো, তারপর ফ্রেশ হয়ে ঘুমাবো। তো আমি সেভাবেই ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেলাম, ফ্রেশ হয়ে বের হয়েছি, আমি এবার পানি খাবো। আর হ্যাঁ, বলে রাখি এখানে, আমি যখন মুভি দেখতেছিলাম আমি আমার ছোট বোনকে ডাকছিলাম যে আমার একটু পানি দেওয়ার জন্য, হুম, বাট সামহাও তো সেটা মিস করছে বা সেটা শুনতে পায়নি। তো আমারও উঠার পানিটা খাওয়ার এরকম কোনো ইন্টেনশন ছিল না। তো আমি মুভি দেখার পর ওয়াশরুমে গেছি, আমার প্ল্যান ছিল যে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে পানিটা খেয়ে ঘুমাবো। আচ্ছা। সরি। তো আমি ওয়াশরুমে গেলাম, ওয়াশরুম থেকে বের হওয়ার পর সামহাও হয় আমার বাবার সাথে বা মার সাথে কোনো কথা ছিল, অথবা কোনো একটা ফোনে বা কোনো একটা কাজে আমি ব্যস্ত ছিলাম, যার ফলে আমি যে পানিটা খাবো সেটা আমার সেন্সে ছিল না, বা আমি এটা ভুলে গেছি। এটা সবসময় অনেক সময় হয় যে অনেক ইম্পর্টেন্ট কাজ, অন্য একটা কাজ করতে গেলে তো ভুলে যায় আর কি আমার বেশি, এটা সেরকম একটা কিছু হয়েছে। তো আমি আমি যে কাজটা করতেছিলাম বা ফোনে কথা বলছিলাম বা যেটা হোক, কথা বলতে বলতে একসময় ঘুমিয়ে গেছি। হুম, হুম, তো আমি যখন ঘুমিয়ে গেছি, আমার মনে হয় রাত 3:45 হবে। ওই মুহূর্তে আমার ঘুমটা ভাঙে, এবং ঘুমটা ভাঙে এই ফিলে যে আমার এখনই মনে হয় আমার ভিতরে সব সুখে মানে একদম কাঠ হয়ে গেছে, মানে এখনই মরে যাবো, বা যেটা আমার ডিহাইড্রেশন হয়, শরীরে এক ফোঁটা পানি নেই আমার, এরকম লাগতেছে। আমার গলাটা একদম শুকিয়ে গেছে, আমার জিহ্বাটা একদম শক্ত হয়ে গেছে। আমি খুব মানে যেটা বলে হুড়মুড়িয়ে ঘুম থেকে উঠছি, পানি খাওয়া লাগবে আমার এখন। তো আমি উঠলাম, ওঠার পর আমি একটু অবাক হয়ে গেছি, আর আমি একটু সময় নিয়ে বর্ণনা দিয়ে আমার বাসাটা, সেটা হচ্ছে যে আমি যে রুমটাতে থাকি, আমার এই রুম থেকে আপনার জামা দিয়ে মানে উইন্ডো দিয়ে হুম, এই পাশে খিলক্ষেত, তারপর হচ্ছে খিলক্ষেতের লিমেরিয়ান আপনার হোটেল রেজেন্সি, আমার বারান্দা থেকে মানে আমার এয়ারপোর্ট দেখা যায় আর কি, সব দেখা যায়। তো আমার মানে চারপাশ থেকে প্রচুর পরিমাণ লাইট আসে আর কি, মানে আমার রুমে প্রচুর পরিমাণ লাইট আসে। আর আমার বাসার সামনে যে কোয়ার্টার আছে, রাস্তা আছে, তো সেই ক্ষেত্রে সেখান থেকে হিউজ লাইট আসে, যার ফলে আমার হয় কি যে আমি আমার রুমের মধ্যে ডিম লাইট ইউজ করি না, কারণ বাইরের আলোতে আলহামদুলিল্লাহ আমার ঘর সম্পূর্ণ আলো থাকে। বাট আমি যখন ঘুম থেকে উঠছি, উঠার পর আমার উইন্ডোতে দেখতেছি যে বাহিরে আমার মনে হয় কোনো মানে মনে হচ্ছে যে আমি ওই রাস্তা যে পিচ দেয় এরকম কালো একটা অন্ধকারে আমি একা। আপনি বলছিলেন যে আপনি এরকম হ্যাঁ, অন্ধকার কখনো দেখেননি। আমি অবাক হয়ে গেছি যে বিভিন্ন হতে ফাইভ পারে স্টার যে হোটেল বা এয়ারপোর্ট যাই বলেন, সে সমস্ত জায়গায় মানে অন্য লাইট থাকার লাইট কথা। থাকার কারণ কথা, রাইট? আমি আমি যেমন রাত্রে 3টা হোক 4টা হোক, এয়ারপোর্ট মাস্ট বি লাইট থাকবে, কারণ এটা থাকার দরকার। প্লেন নামে উঠে সেখানেও কোনো লাইট নেই। তো আমি একটু ভেবে নিলাম হয়তো বা মানে আমার এই বিষয়টা মাথা আসছে যে কিছুদিন আগে ওই একটা প্রবলেম করেন, ঢাকা একটা কারেন্ট ছিল না অনেকদিন, মানে অনেক দীর্ঘ সময় পুরো ঢাকায় কারেন্ট ছিল না। আমার মাথায় সেটাই হিট আসছে যে হতে পারে হয়তো এরকম কিছু। আর ওই মুহূর্তে তো ভাবার চিন্তাও ছিল না। তো আমি উঠলাম, উঠার পর আমি যখন বারান্দায় গেলাম, ওইখানে দেখলাম সেম এয়ারপোর্টে কোনো লাইট নেই। তো আমি এই বিষয়টা খুব সিরিয়াসলি নিয়ে হতে পারে হয়তো। তো আমি আমার রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে গেলাম। ড্রয়িং রুমে যাওয়ার পর সব থেকে মানে বিষয়টা আমার অবাক লাগলো যে আমার ফ্রিজ থেকে মানে মনে হচ্ছে কেউ ফ্রিজের মধ্যে লাইট দিয়ে রাখছে এবং ইন্ডিকেট করতেছে যে এখানেই ফ্রিজটা আছে এবং এখানে তুমি পানি পাবা। আচ্ছা। তো আমি মানে দেখি একটু অবাক হয়ে গেছে। আর ওই মুহূর্তে আবার ভাবছি যে হইতে পারে হয়তো আমার বাবা বা আমার বোন বা আমার মা পানি নেওয়ার পর ফ্রিজের দরজা ঠিক মতো লাগায়নি, কারণ দরজা না লাগালে তো লাইট ধরে থাকে। লাইটটা কি কালারের ছিল? এটা ফ্রিজের ভিতরে যে লাইটটা থাকে সেই কালারের। সেই কালার ছিল। তো আমি ভাবছি হয়তো বা ফ্রিজের দরজা ঠিক মতো লাগানো হয়নি বিধায় হয়তো বা এরকম দেখা যাচ্ছে, আমি এটা খেয়াল করিনি। আপনি ইগনোর করেছেন তো ব্যাপারটা। আমি ফ্রিজের কাছে গিয়ে ফ্রিজ থেকে খুলে একটা 1 লিটার বা 1 লিটার একটু বেশি এরকম একটা পানির বোতল নিছি। আচ্ছা। আমি যেহেতু প্রচন্ড পানির পিপাসা ছিল, আমি অলমোস্ট
বোতলে অর্ধেক খেয়েছি, অর্ধেকের বেশি খেয়ে ফেলছি। একদম নিচে হয়তো বা এক গ্লাসের অর্ধেক হবে এরকম পানি আছে। তো আমি চিন্তা করলাম, যেহেতু এরকম একটা ভয়ানক মানে ফিল হয়েছে যে পানি না খেতে পেরে মরে যাবে ফিল হয়েছে, তো পানির বোতলটা নিয়ে যাই, আল্লাহ না করুক আবার যদি এরকম কিছু হয়। তো আমি আবার বোতলটা হাতে নিয়ে আমার রুমে ঢুকলাম, ঢুকে আমার রুমের মধ্যে আমার টেবিলে বোতলটা রাখলাম। দেখে এখন যে আমি বেডে শুবো, এখন আমি বেডে তাকানোর পরই আমি মানে পুরো অবাক, এবং আমার এই মুহূর্তে শরীরে মানে গা ঈদে উঠছে আর কি, যে আমি দেখতেছি যে আমি বাপ পাশে ফিরে আমার দিকে আমি ফিরে ঘুমিয়ে গেছি। তো আমি এটা ফার্স্টে দেখার মানে পর আপনি আপনাকে দেখছেন, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি যে বেডের মধ্যে আমি আপনি মানে মুখোমুখি আপনারা দুজন, মানে আপনার মুখোমুখি আপনি ঘুমাচ্ছেন। আমি এবং আমি যখন এটা দেখতে পারলাম, দেখলাম আমার মনে হচ্ছে আমার দুই পা নড়তেছে না, এবং আমি এখনো তো বুঝতে পারবো না যে মানে মানুষ যখন ফিট হয় বা যেটা সেন্সলেস হয়, হওয়ার আগে একটা মানে সিচুয়েশন থাকে যে এই ঘুরতেছি পড়ে যাবো, ঠিক এরকম একটা ফিল হচ্ছে ঘুরতে ঘুরতে পড়ে যাবো। আমি যখন ঘুরতে ঘুরতে পড়ে গেলাম, আমি এখান থেকে পড়লাম, বাট আমার ঠিক ওই মুহূর্তে ঘুমটা ভাঙছে। এবং মানে যখন আমার ঘুমটা ভাঙে এরকম সিচুয়েশন, আমার শরীরের মধ্যে গেঞ্জি ছিল, গেঞ্জি ভিজে গেছে, তারপর আমার মানে শরীর থেকে মনে হচ্ছে আমি গোসল করে আসছি, এক কথা এত ঘাম। আমি যত দ্রুত সম্ভব জানাটা দিয়ে চেক করলাম বাইরে আলো হচ্ছে কিনা, হ্যাঁ বাইরে হিউজ আলো অ্যাজ ইউজুয়াল, এবং আমার মনে হচ্ছে যে নর্মাল দিন থেকে আর বেশি আলো। আমি আবার বারিন্দাও চেক করলাম, সেখানেও সেম, এবং আমি দেখতে পাচ্ছি আমার বাসার সামনে এখন গাড়িও যাচ্ছে, রাত 3টা বাজে ট্রাক গাড়ি সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। তো আমি ভাবলাম ঠিক আছে, তার মানে এটা আমি একটা বাজে স্বপ্ন দেখছি, ঠিক আছে। তো আমি লাইট, আর হ্যাঁ আমি যখন ঘুম থেকে উঠে লাইটটা ধরেছি, কারণ খুব অন্ধকার লাগতেছিল, অন্ধকার বলতে যে মানে ভয় লাগতেছিল, তাই লাইটটা ধরেছি আর কি। তো আমি সব চেক করে আমি আবার শোয়ার জন্য যখন যাই, তখন দেখি যে আমার টেবিলের মধ্যে আমি যেই বোতলটা আমি স্বপ্নের মধ্যে মানে পানিটা খেয়ে রাখছিলাম, সেই বোতলটাই আছে। আর সব থেকে বিষয় যে 5 মিনিট আগে যদি একটা বোতল ফ্রিজ থেকে বের করে রাখলে যেভাবে বোতলটা থেকে পানি পড়ে, ঠিক ওইভাবেই বোতলটা থেকে পানি পড়তেছে, মনে হচ্ছে কিছুক্ষণ আগেই রাখছে বোতলটা। আচ্ছা, আমি এটা দেখার পর ওই রাতে আর ঘুমাইতে পারিনি, আমি ওই বোতলের দিকটা আগেই শুয়েছিলাম। পরের দিন সকালে আমি আমার মাকে বললাম যে আম্মু আমি এই বিষয়টা এভাবে দেখলাম, এটা কি? আমার আম্মু বললো হয়তো বা তুমি কোনো বাজে স্বপ্ন দেখছো, তুমি আয়াতুল কুরসি সূরা বা সূরা পড়ে তুমি ঘুমা পড়ো। আমার তবু বিষয়টা মনে হয় না নর্মাল নাও হতে পারে। তো আমি আমার এলাকায় এক বড় ভাই আছে, ওনার কাছে গিয়ে বললাম ভাই আমি এই বিষয়ে দেখলাম, কি হয়েছে? আর উনি আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব ধার্মিক। উনি আমাকে যেটা বিশ্লেষণ মানে যেটা বললো, ব্যাখ্যা দিল যে আমরা মানুষ, আমাদের মধ্যে কিছু ইন্দ্রিয় থাকে, যেটা আমরা যখন এই যে এখন আমি জেগে আছি, আমি এখন চলতে পারতেছি, এটা এই ইন্দ্রিয়গুলোর জন্যই হচ্ছে। কিন্তু আমি যখন ঘুমিয়ে যাই, এটা মেডিকেল সায়েন্সও বলে, আপনি যদি বলেন যদি যারা এই বিষয় নিয়ে স্টাডি করে তারা বলবে যে যখন মানুষ ঘুমিয়ে পড়ে, মানুষের শরীরের প্রত্যেকটা ইন্দ্রিয় চলে যায় অনলি ফর, আমরা যেহেতু মুসলমান আমরা বলি আমাদের রূহ, আর অন্য ভাবে বলে আত্মা, বাট আমি বলি যে আমার রূহ শুধুমাত্র মানে আমার সাথে থাকে আর কি, তো রূহটা থাকে। তো আমি যখন কালকে এই পানির পিপাসা প্রচুর ছিল, ওই সিচুয়েশনে আমি পানি না খেয়ে ঘুমিয়ে গেছি, আমার এত পরিমাণের পিপাসা ছিল যে আমার শরীর থেকে আমার রূহটা বের হয়ে ওই পানি পান করে। আর আমি যে আমাকে দেখছি সেটা হচ্ছে আমার রূহ যেহেতু বের হয়েছে, সেক্ষেত্রে আমি আমাকে দেখছি। আমি যখন ঘুম থেকে উঠছি ওই মুহূর্তে আমার রূহটা আমার মধ্যে ফিরে আসছে, এবং এর জন্যই আমি ঘুম থেকে ওঠার পর সব নর্মাল দেখতে পাচ্ছি। তো এইটা হচ্ছে ভাইয়ার মানে যেটা বিশ্লেষণ ভাই আমাকে বললো, উনি বললেন। হ্যাঁ উনি বললেন। এরপর আমি এই বিষয়টার পর আমি এরপর অনেক জায়গায় ঘাটাঘাটি করলাম যে ভাইয়া যেটা আমাকে বললো সিরিয়াসলি কিছু আছে কিনা। হ্যাঁ এরপর আমি প্রমাণ পেয়েছি, মানে যদি গুগলে সার্চ দিলে দেখা যায় যে একটা মানুষের ঘুমের পর মানুষের কি কি হতে পারে, এবং অনেক ধরনের মানে ওষুধ আছে যে এই ধরনের ফিল গুলো থেকে রিমুভ পাওয়ার জন্য, বা মানুষ ঘুমের পর মানুষের কি শরীর থেকে কি কি সেন্স চলে যায়, আমরা যে বলি 6 সেন্স, আমাদের 6 সেন্স এই সব কিছু মানে ভাইয়ের কথা সাথে মিলে আর কি। তো এইটা হচ্ছে ঘটনা। আর আরেকটু শেয়ার করবো, সেটা হচ্ছে আমি জানি না এটা কতটুকু ভয় লাগবে, এটা আমি মনে করি এটা আমার সাথে ঘটেছে, এবং আমি যেহেতু আমার সাথে ঘটেছে, এটা আমার কাছে মনে হয় আমার মতে আমার কাছে খুবই ভয়ানক। কারণ আমি যদি আমার যে অন্য কেউ যদি তার সামনে তাকে দেখতো,
আমি মনে করি না সে ওই মুহূর্তে হাসতো বা সে বলতো এটা ফান। না, সেটা খুবই অস্বাভাবিক। এবং আপনি বিছানায় শুয়ে আছেন, এই মুহূর্তে আপনি যদি দেখেন যে ঠিক আপনার মতোই আরেকজন আপনার দিকে পাশ ফিরে শুয়ে আছে, আপনি আপনাকে দেখছেন, ব্যাপারটা খুবই অদ্ভুত। কিন্তু মানে ওখানে তো কোনো মিরর ছিল না। হ্যাঁ, এক্স্যাক্টলি, যে ওখানে কোনো মিরর ছিল না, যে মিররের কারণে আপনি হয়তো আপনাকে দেখবেন, সেরকম তো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে এক্স্যাক্টলি। তো সেজন্য ব্যাপারটা অবশ্যই খুব উদ্ভট এবং ভয়ঙ্কর, আমি সেটা বিশ্বাস করি। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আপনার কাছে আবারও ফিরে আসবো, কাওলার কিছু ঘটনা আপনি বলছিলেন ঠিক যে আছে। বলবেন, সেটা নিয়ে আমি কথা বলবো। এবং তার আগে আমি একটু দেখি যে ফেসবুক পাওয়া যাচ্ছে কিনা। এবং আমাদের যে ফেসবুকের অ্যাড্রেসটা আমি জানি না, আমাদের ফেসবুকের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/very.furti and www.facebook.com/bhutfm.russell। এই দুটো পেজে এসে আপনি কমেন্ট করতে পারেন, লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন আমাদের সবকিছুই। এবং আমি ইনভাইট করব আপনাকে এই দুটো পেজে আসার জন্য। এবং স্পেলিংটা হচ্ছে BHWT FM না, এবং ভূত FM তারপর .russell, আমার স্পেলিংটা হচ্ছে RUSSELL। তো যাই হোক, আমাদের এখানে হাসিনা মাহতাব দেখতে পাচ্ছি লিখেছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তানভীর আহমেদ রাসেল, ফারহান জিম আমাদের সঙ্গে আছেন, আতিকুর রহমান আতিক লিখেছেন নাইস স্টোরি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি যে যে আমাদের সঙ্গে আছেন নাইমুর রহমান। এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আফরোজা রসি আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরো অনেকেই, রাকিব রোমেল আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। আমাদের সঙ্গে তনিমেষ রয় মংলা থেকে তিনি লিখছেন। আমাদের সঙ্গে আছেন জাসিয়া আরবানা, আমাদের সঙ্গে আছেন ইন্দ্রনীল ঘোষ। খুব ভালো লাগছে বাংলাদেশকে এবং এই ভূত এফএমকে মন প্রাণ দিয়ে ভীষণ ভালোবাসি, এবং আমাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। আমাদের সঙ্গে আছেন আব্দুল্লাহ লুমান, এছাড়াও আমাদের সঙ্গে তিনি বরিশাল থেকে আছেন আমাদের সঙ্গে তিনি অনেকগুলো মেসেজ পাঠিয়েছেন আসলে। এমডি সাকিব আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মেহেদি তানভীর, এছাড়াও লাবিব খান চৌধুরী আমাদের সঙ্গে আছেন। অনেক আগে থেকে ভূত এফএম শোনেন, কিন্তু এই প্রথম তিনি কমেন্ট করলেন, থ্যাংক ইউ ভেরি মাচ। রহিম রানা আমাদের সঙ্গে আছেন, প্রতিবারের মতো আজও তিনি আছেন আমাদের সঙ্গে, এবং তিনি বলছেন যে আমি আরেকজনের মোবাইল নিয়ে ভূত এফএম শুনছি, আমার মোবাইলটা চুরি হয়ে গেছে, আপনার জন্য অনেক দুঃখিত আমি। তানিম আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মাহমুদ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও BM তামিম আখতার, এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন। রায়হান হুসাইন রাফি আমাদের সঙ্গে আছেন MDSK মাফি খান, এছাড়াও আছেন এসান মেইক আমাদের সঙ্গে আছেন ফরিদুর রহমান, এবং তিনি বললেন যে আজ ফ্রাইডে তাই আর মিস করলাম না, অ্যাপ দিয়ে শুনছি ফ্রম ইন্ডিয়া, এবং ফরিদুর ফ্রম ইন্ডিয়া। এবং SH সাগর আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি MD সালে উদ্দিন, এবং তিনি লন্ডন থেকে শুনছেন, ভয়ে জমে যাচ্ছি। এবং তিনি বলছেন যে বিশ্বকাপ না দেখে লাইট বন্ধ করে ভূত এফএম শুনি। চন্দ্রিমা পল আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও তুষার খান, জিলান হাসনাত আমাদের সঙ্গে, কায়েস আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও তানভীর আহমেদ রাসেল আমাদের সঙ্গে আছেন, রাফি সরকার, এবং আমাদের সঙ্গে আছেন রুমানা আফরোজ। এছাড়াও আমাদের সঙ্গে আছেন সন্দীপ চক্রবর্তী, এবং কলকাতা থেকে তিনি শুনছেন। MD নাইম আমাদের কাছে আছেন, যে কানে হেডফোন টিভিতে চোখ। আমাদের সঙ্গে আছেন মবিন আহমেদ, কাব্য রাজ আমাদের সঙ্গে আছেন। আই লাভ ভূত এফএম লিখেছেন তিনি, তাই উই লাভ ইউ টু। আমাদের সঙ্গে শাহেদ আহমেদ আছেন, আমাদের সঙ্গে আছেন তানভীর, এছাড়াও জিলান আমাদের সঙ্গে আছেন ফারহান, আমাদের সঙ্গে আছেন সজিবুর রহমান, এছাড়াও আমাদের সঙ্গে আছেন মনির হুসাইন, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি MD ফরহাদ SK সহ আরো অনেকে। তো যাই হোক, আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে, এবং দ্বিতীয় অতিথির কাছে তার দ্বিতীয় ঘটনাটি আমরা শুনে আসবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাবো আমরা। জি, আমি হাসান, এসেছি মজবুত থেকে আবার। তো ঘটনাটা ঘটে হচ্ছে অনেকদিন আগে, প্রায় 5 থেকে 6 মাস আগে। আমার একটা ফ্রেন্ড আমার বাসায় বেড়াতে যায়। নর্মালি আমি আর আমার ফ্রেন্ড মিলে
আমরা স্টে করি, সারাদিন ঘোরাঘুরি করি। রাতে খাবার পর তো ফ্রেন্ডের একটা বাজে অভ্যাস ছিল স্মোক করা। তো স্মোক করতে বাসা তার স্মোক করা যাবে না, আব্বু আম্মু আছে। তো যে কারণে কি করি, আমরা দুজন বাসা থেকে বের হই। তো আমার পাশের লোকেশনটা হচ্ছে এরকম যে তার সামনে হচ্ছে কবরস্থান, তার বাম পাশে হচ্ছে মসজিদ, মসজিদের পিছনে কবরস্থান, আর মসজিদের পাশে একটা পুকুর, আর পুকুরের উপরে যাই আমরা আচ্ছা স্মোক করার জন্য। তো যথারীতি স্মোক করতেছি। তো একটা টাইম মানে আমাদের কানে কিছু শব্দ আসে, কিছু লোক কথা বলতেছে। আমরা তো বাংলাতে কথা বলে বাঙালি, তো তাদের কথাটা এমন মনে হচ্ছে যে উর্দুতে বা হিন্দিতে কথা বলে যেরকম মনে হয়। তো আমি তো এগুলো পাত্তা না দিয়ে বসে বসে স্মোক করতেছি। তো ও কি করছে, আস্তে করে আমাকে টাচ করে মানে বাম দিকে তাকানো ইশারা দিল। তো আমি বাম দিকে যখন তাকানোর সাথে সাথে আমি দেখলাম যে যে বিদ্যুৎ যে খুঁটিগুলো থাকে না, অনেক লম্বা লম্বা খুঁটি, ওইরকম সাইজের দুইটা লোক কথা বলতেছে, তো বাংলাতে না, উর্দুতে। আচ্ছা তো আমরা সাধারণত কি বলি যে গায়ে জুব্বা পরা থাকে অথবা এরকম একটা কিছু এরকম টাইপের। তো আমি দেখি যে নর্মালি মানুষের মতোই, বাট গায়ে মনে হচ্ছে একটা শ্যাডো দিয়ে ঢাকা, আর অনেক ফর্সা ছিল, মুখে দাড়ি, মানে আমি কোনো পশম দেখি নাই তাদের শরীরে। হুম তো এটা দেখার পর আমরা দুজনেই দৌড়ে বাসায় চলে আসি, তাড়াতাড়ি করে আমার রুমে বসি। বসার পর দুজনকে চিন্তা করি যে এটা কি দেখলাম। তো দুইজন এটা ইগনোর করি, বিষয়টা ইগনোর করে ঘুমিয়ে পড়ি। তার পরদিন সকালে ও ঢাকায় চলে আসে, আর আমি কিছুদিন বাসায় স্টে করি। তো ওই দিন ওরে বাসে উঠে দিলাম, ওর ঢাকায় চলে আসলো। রাতারাতি আমি খাবার দাবার খেলাম, খেয়ে ঘুমালাম। তো আমি সবসময় ডান কাত হয়ে শুই। হুম তো ওই দিন ডান কাত হয়ে শুই, এবং যখন এই বাম কাত হতে যাই তখন আমি মানে এতক্ষণ মানে আমি ছিলাম উপরে, মানে খাট থেকে প্রায় 5 থেকে 6 হাত উপরে ছিলাম। যখন এই ডান কাত থেকে বাম কাত আমি গেলাম, সাথে রাতে আমি উপর থেকে পড়ে গেছি। তার মানে আচ্ছা। এতক্ষণ আমি উপরে ছিলাম, শূন্যে ঘুমাচ্ছিলাম। তো আব্বু আমাকে এটা বলি নাই, ফার্স্টে আব্বু আমাকে এটা বলি নাই, যা আমার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল তাদের জানালাম। তো তারা বললো যে এটা হয়তো তোর মনের ভুল, এর আগের দিন একটা কিছু দেখছো, ভয়ে ভয়ে ঘুমাইছিলি, হুম তার কারণে এই অবস্থা হয়েছে আর কি। হুম তো আমি বললাম হ্যাঁ হতে পারে মনের ভুল, জানালাম ওদেরকে। তারপর ওই দিন সবাইকে জানানোর পর ওই দিন ওর আগের মতো সব কাজ টাজ করলাম, রাতে খাবার দাবার খেয়ে আবার ঘুমালাম। তো ঘুমানোর পরে আমি একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নটা কি, আমার দুই পাশে নদীর মতো, আর আমি হাঁটতেছি, আমি যত হাঁটতেছি ততই রাস্তাটা বাড়ছে, যত হাঁটছি ততই রাস্তাটা বাড়ছে। তো হাঁটতেছি, আর এর মধ্যে আমার কানে একটা সাউন্ড আসলো, মানে কেউ কথা বলতেছে যে তুমি যখন আমরা দেখলা ফার্স্ট, যখন তুমি কাউকে কথাটা বলছো, তখন তোমাকে একটা ইশারা বা ইঙ্গিত দেওয়া হয়েছে যে তুমি যাতে না বলো। হুম তুমি নেক্সট টাইম কেন আমার বললা, সেটার জন্য তোমাকে পস্তাতে হবে। তো এই পস্তানোটা এখনো হয় নাই, হয়তো বা সামনে পস্তাতে হবে। খুব বেশি দিন আগের ঘটনা না না, এটা? হ্যাঁ, তো 2-3 মাস তো আপনি এই যে আপনার যেটা হুমকি আপনি পেলেন আপনার স্বপ্নের মধ্যে, বা কেউ একজন এসে আপনাকে বললো, আপনি শুধু কণ্ঠস্বরই শুনেছেন নাকি কিছু শুধু দেখেছেন? কণ্ঠস্বর। শুধু কণ্ঠস্বর হ্যাঁ, আমি শুনেছেন। হাঁটতেছি, রাস্তা বাড়তেছে, পাশে নদী, হুম নদীর মতোই শুধু পানি, আর আমার কান শুধু কণ্ঠস্বরটা আসছে। আচ্ছা, আপনি এই ব্যাপারটা কারোর সাথে কোনো মানে বিশিষ্ট জন যিনি এই সমস্ত ব্যাপার নিয়ে সম্পর্কে অনেক জ্ঞান রাখেন, তাদের এরকম কারোর সাথে শেয়ার করেছেন এই ব্যাপারটা না জানার জন্য? হ্যাঁ, শেয়ার করেন দুটা কারণে। একটা হচ্ছে আমি ইন্টারেস্ট যে কি হবে সেটা দেখার জন্য, বেঁচে থাকলে তো আল্লাহর রহমত, আর যদি মরে যায় সেটা তো অন্য বিষয়। আর সেকেন্ড হচ্ছে যে একবার বলার পর এত বড় সতর্কবাণী, আর দ্বিতীয়বার বলার পর দেখেছে কোনো সতর্কবাণী ছাড়াই আমার একটা ক্ষতি করলো, আমার না করে কোনো ফ্যামিলি মেম্বার করতে পারে। তারপর আমাদের বাড়িটা হচ্ছে যে ভাই পুরাপুরি একটা কবরস্থানের উপরে, সেটাতে আপনার আগের জন্মে যখন আমার আব্বুরা ছোট ছিল হুম। তখন সেখানে গ্রামের মানুষদেরকে, আগে তো জানেন 1971-72-তে মানে কবরস্থান ছিল অনেক বড় বড়। তো ওটাতে রিপেয়ার করা হয়েছে, করার পর আব্বু ওখান থেকে জায়গা কিনছে। তো আমাদের বাড়ি করার সময় কি হয়েছিল যে এখন পিলার দেয় অথবা নিচে ঢালাই দেয় না, তো তখন যখন মাটি খুঁড়তেছিল তখন ওখান থেকেও মানে কঙ্কাল বেরিয়েছিল, মানে কবর parts, ছিল সেটা বোঝা হ্যাঁ, গেছে। বডির পার্টস পাওয়া গেছিল। হুম। তো যখন আবার মানে বাড়িটা দেওয়া হয়েছিল তখন আব্বুকে 2 দিন পর হুমকি দেওয়া হয়েছিল, করোনা, হ্যাঁ, আচ্ছা। আব্বুকে, আমার আব্বুকে, আপনি ছিলেন আমার আব্বুর সাথে কত নো প্রবলেম, আব্বুকেও যখন হুমকি দেওয়া হয়েছিল, আব্বু এগুলো ইগনোর করছে, বাড়ি বন্ধ করছে। বাট এখনো মাঝে মাঝে সমস্যা হয়। সমস্যাটা কি হয় যে আমার তো কবরস্থান ছিল, তো আম্মু যখন ঘুম থেকে ওঠে রাতের বেলা নামাজ পড়ার জন্য, তো আম্মু যখন উজু করে নামাজ পড়ে তখন দেখা যায় আমাদের ডাইনিং এ অথবা কিচেনে কেউ কাজ করতেছে, অথবা কেউ কোরআন শরীফ পড়তেছে, কেউ কান্না করতেছে।
এরকম ওয়ার্ড শুনতে, বাট আমাদের কোনো ক্ষতি করে না। হুম হুম। আর ক্ষতি একটাই করছিল, সেটা হচ্ছে আমার ছোট ভাই জন্মের সময়। সেটা হচ্ছে যে সেটা বলতে অনেক কষ্ট লাগতেছে যে আমার একটা ছোট ভাই মারা গেছিল আমার পরে, যে তো জন্ম হওয়ার পরে। তো যখন এগুলো করা হয়েছিল যে কেন হয়েছে বা কি হয়েছিল, তখন মানে হুজুর বলতেছিল যে তোমাকে যখন বাড়িটা করা হয়েছিল যখন তোমাকে একটা ইশারা দেওয়া হয়েছিল করো না, তোমার একটা কিছু বইগুলো ইগনোর করার পর বাড়ি করছে, যার কারণে মানে এটা আমার ছোট ভাই। তার মানে কেউ চায় না যে আপনারা, হ্যাঁ, আমরা ওখানে থাকি আসলে সেটা কেউ চায় না আর কি। জি বুঝতে পারছি। এবং আমার মনে হয় যে আপনি অনেক এমনিতেই আবেগ আপ্লুত হয়ে পড়েছেন, তো উনি আর কথা বলতে পারছেন না, ওনার ছোট ভাইয়ের কথা মনে পড়েছে বলেই উনি বেশ ইমোশনাল হয়ে গেছেন। তো যাই হোক, আপনারা যারা বলেন যে এখানে যারা আসেন ঘটনা বানিয়ে বলেন, আপনারা যদি এই চোখের পানিটা দেখতেন তাহলে বুঝতে পারতেন যে এরকম ভাবে কেউ এখানে বানিয়ে বলতে আসলে আসেন না, কারো তো কোনো বেনিফিট নাই আসলে রাত জেগে। অনেকে বলেন যে এই ঘটনাটা অমুক ঘটনার মতো লাগছে, আসলে ব্যাপারটা হচ্ছে কি, আপনার পরিবারে আপনি কমপক্ষে 10 জন লোককে পাবেন যে 10 জন লোকের মাছ মারতে গিয়ে পরিবারের কারোর সাথে সমস্যা হয়েছে, এবং 10টা ঘটনা কম বেশি একই রকম। এরকম ব্যাপার কিন্তু আমাদের সাথে অহরহই ঘটে। আর আমরাও তো আসলে সবার ঘটনায় যে এতজন যে ঘটনা পাঠান, আমরা তো ঘটনা সিলেক্ট করি, এবং আমরাও কিন্তু একটু খোঁজ খবর নিয়েই তারপরে দেখি যে কার ঘটনা শোনানো যায়, কার ঘটনা শোনানো যায় না। তো এই ব্যাপারে একটু মাথায় রাখবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি সবসময় একটা জিনিস সবসময় বলি যে আপনি ঘটনাটি সত্যি না মিথ্যা এই দ্বন্দ্বে গিয়ে মজা জিনিস, তাহলে দেখবেন যে কোনো কিছুই হবে না, কারো খামোখা আপনার সময়টা নষ্ট হবে। আপনার মনে হবে যে আপনি একটা ঘটনা শুনলেন, সেই ঘটনাটা আপনি ঘটনা শোনার চাইতে সেটা সত্যি না মিথ্যা চলে গেল। তো আমার সেটাই মনে হয়। যাই হোক, আমি দেখতে পাচ্ছি অনেকে এখানে লিখছেন আই লাভ ট্রুথ এফএম, যেমন আমাদের এখানে একাকি মন, মেহেদি আমাদের সঙ্গে আছেন, নয়ন পাল, এবং সবার কমেন্ট মোটামুটি একই রকম। আর সানি আমাদের সঙ্গে আছেন, আফরোজ রসি আমাদের সঙ্গে আছেন। তো যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে যারা আছেন এই মুহূর্তে, ওদের সবাইকে। আমরা আবারও একটা ছোট্ট বিরতিতে যাব, এবং বিরতির পরে একটা ছোট্ট অডিও ক্লিপে যাব, এবং সেই অডিও ক্লিপের পরে আমরা আবারও ফিরে আসবো আমাদের। Stay tuned to Radio 50, 88.5. Thanks, man. Night comes alive with dragons. আসসালামু আলাইকুম। রাসুল, আশা করি আপনি ভালো আছেন। আমি অস্ট্রেলিয়াতে থাকি, যে কারণে আমার ওখানে এসে গল্পটা শেয়ার করা হয়। যাই হোক, শুরু করি। গল্পটা হচ্ছে 2005 এর, তখন আমি ক্লাস 10 এ পড়ি। And I was born and brought up in Saudi Arabia, so ওখানেই আমার অনেকগুলো বছর কেটে গিয়েছে। তখন হচ্ছে কি আমার যিনি বড় বোন আছেন, আমার বড় বোন একটা স্কুলে জব করতেন, এবং আমি ক্লাস 10 এ। তো ঘটনাটি হচ্ছিল কি আমাদের বাসায় ঘটা। আমাদের যে রুমটা ছিল, রুমের সাথে একটা বার, সবগুলো একসাথে লাগানো, কোনো বিল্ডিং এর মাঝখানে কোনো ব্যাগ নেই। তো আমাদের বাসাটা, আমাদের বেডরুমটা ছিল একদম পিছনের দিকে। তো আমাদের পাশের যে বিল্ডিংটা ছিল, মানে পিছনের যে বিল্ডিংটা ছিল, ওটা আবার আমাদের বাসার সাথে পুরো লাগানো ছিল। সেটা বারান্দাটার দরজা যদি খোলা হয়, উপরে দেখা যায় আকাশ, যেহেতু আমরা টপ ফ্লোরে থাকি, কিন্তু পাঁচের বছর দিকে আরেকটা বিল্ডিং এর ছাদে বিশাল উঁচা ওয়াল। এছাড়া ওই বারান্দার কোনো জিনিস ছিল না, যার কারণে আমাদের ওখানে যাওয়া না, ওই বারান্দাটা দরজা খোলাই হতো না। তো বারান্দার সাথে একটা ছোট রুম ছিল, যেটাকে আমরা স্টোর রুম বানিয়ে রেখেছিলাম অনেক বছর ধরে, around like for 16 years, যেহেতু আমার বোন ওই বাসাতেই, আমার জন্ম হওয়ার আগেও আপু আমার অনেক বছর ওই বাসাতে থেকেছে। তো at that time it was already 15-16 years ওই রুমটা বন্ধ হয়েছিল। আর একটা ছোট ভাই আছে, তো তখন এটা 6 years old। সে বড় হচ্ছে, আমাকে একটা ভাব আসছে যে আমার একটা একা রুম লাগবে। তো বাবা সেটা করলেন যে ওই রুমের মধ্যে একটা বিছানা, একটা পড়ার টেবিল, কম্পিউটার সবকিছু সেট করে দিলেন, একটা নর্মাল রুম যেরকম হয়। কিন্তু আমার ভাই ওই রুমে থাকতো না, হচ্ছে না আমি দিনের বেলা এখানে থাকবো, কিন্তু রাতে এখানে থাকবো না, কারণ ওর ভয় আছে।
তো রাতে যখন আমরা শুতে যাবো তখন আমি বলছিলাম যে লাইট অফ করে দরজা বন্ধ করে ভিতরে আসো। তো সে বন্ধ করছে, লক করছে আর বলছে এমন যিনি আকাশটা হয়ে গেছে, দেখতে ভয় ভয় লাগছে। তো আমি বললাম চুপচাপ সুন্দর মতন লক করে ভিতরে এসো। তো এরকম লক করলো, লাইট অফ করলো, আমি ওখানেই দাঁড়িয়েছিলাম। পরে ভিতরে আসলো, দরজাটা বারান্দার দরজাটা আটকে বারান্দার দরজাটা লক করে দিল। তো ও চলে গেল। আমার আবার অভ্যাস ছিল যে যেহেতু সকালে অনেক সকালে উঠতাম, তো আমি রাতে যখনই শুই 11টা 12টার আগে কখনোই শোয়া হয়নি, তো যখনই শুতাম আমি শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়তাম। আর এটা ছিল হচ্ছে এক বৃহস্পতিবার রাতের কাহিনী, কারণ শুক্র আর শনিবার আমাদের বন্ধ থাকতো স্কুল। তো শুক্র আর শনিবার হলে যেটা হতো, আমি ঘুমিয়ে পড়তাম ঠিকই, কিন্তু আমার বড় বোন ঘুমাতো না। যেহেতু কালকে বন্ধ, সে দেখা যেত ফোনে কথা বলতো, না হলে মুভি দেখতো, না হলে গান শুনতো, কিছু না কিছু একটা করে সারা রাত সে জেগে থাকতো। আমি অ্যাজ ইউজুয়াল শুয়ে পড়ি এবং আমার বোন ফোনে কথা বলছে, তারপর গান শুনছে, আমি সবই শুনছি কারণ আমার ঘুম খুবই পাতলা ছিল। তো তার যখন সব করা শেষ, she was feeling bored and she was asking me যে আই উঠ না। আমি শুনছি, আমি টের পাচ্ছি যে আমাকে ডাকছে, কিন্তু আমি উঠছিলাম না। আমি জেদ করে শুয়েছিলাম যে না, আমি এখন ঘুম থেকে উঠলে আমি আর ঘুমাতে পারবো না। তো আমি আবার ছোটবেলা থেকে প্রচন্ড রকমের ভীতু, আমি কখনো একা শুতে পারতাম না। এবং ছোটবেলা থেকে মানে বুঝার পর থেকে আমি আপুর সাথেই ঘুমাতাম। তো ও জানতো ব্যাপারটা যে আমি কি পরিমাণ ভীতু। তো ও আমাকে ভয় দেখানোর চেষ্টা করতে লাগলো যে দেখ কি জানি একটা আছে ওখানে, এই তুই এই শব্দটা পাচ্ছিস? তা আমি বুঝছিলাম যে আমাকে ভয় দেখানোর জন্য এই কাজটা করতেছে এবং আমি এখন উঠবো না, আমি ঘুমিয়ে যাবো বলে আমি চিৎ করে শুয়েছিলাম। আপু অনবরত বলেই যাচ্ছে, ও বলা আর থামছে না। হঠাৎ করে ও আমাকে বলে কি, তুই শুনতে পাচ্ছিস না কিসের জানি আওয়াজ হচ্ছে? তো আমাদের যে স্টোর রুমটা মানে স্টোর রুমটা ছিল, ওটা যদি লাইট জ্বালানো থাকতো, সেই লাইটটা আমরা আমাদের বেডরুমে যে বারান্দার দরজাটা ছিল ওটাতেই দেখতে পেতাম। এবং তখন শীতের একটা রাত ছিল, তখন অ্যারাউন্ড আছে রাত 3টা 3:30টার মতো, এবং ঠান্ডার দিন ছিল, যার কারণে এসি ফ্যান সব অফ ছিল। ইট ওয়াজ লাইক টোটালি পিন ড্রপ সাইলেন্ট। তো যদি কোনো শব্দ হয় সেটা স্পষ্ট আমরা শুনতে পাই। আসলে কি হচ্ছিল যে রুমের যে দরজাটা ছিল, ওই ছোট রুমটার একটা দরজার মধ্যে যদি খোলা বন্ধ করার, বাতাসে খোলা বন্ধ করার একটা যে আওয়াজ, আমি আওয়াজটা ঠিক এক্সপ্লেন করতে পারবো না, একটা দরজা খোলার যে ক্যাকা ক্যাকা করে একটা আওয়াজ হয়, তো ওই আওয়াজটা হচ্ছিল যে বাতাসে দরজাটা খুলে দিতেছে। তো লিটারালি আমার আপু এটা বলার পর আমার কানে যখন ওই আওয়াজটা আসে, আমি আপুর দিকে ঘুরে উঠে বসি। দুজনই বসে আছি, দুজনই বারান্দার দরজার দিকে তাকিয়ে আছি। হঠাৎ করে দেখি বারান্দার নিচ থেকে আলো আসছে এবং স্টোর রুমের লাইটটা ধরালে যেরকম আলো, ওই আলোটাই, কিন্তু আলোটা আস্তে আস্তে খুবই ব্রাইট হয়ে যাচ্ছে, মানে খুবই আলোকিত, যে রুমের লাইট না শুধু, বাহিরে মনে হয় সকালও হয়ে গিয়েছে। আলোটার দিকে আমরা নজরে তাকিয়েছিলাম। খুবই বাতাসের শব্দ, সুর সুর করে বাতাসের শব্দ শোনা যাচ্ছে এবং দরজাটা খুলছে এবং বন্ধ হচ্ছে। একটা পর্যায়ে যেটা শুনলাম যে রুমের মধ্যে, ধরেন আপনি কতগুলি সিডি বক্স কাগজ নিচে ফেলে যদি ওটার মধ্যে হাঁটেন, সেরকম একটা আওয়াজ হবে, এরকম একটা আওয়াজ পাচ্ছি যে রুমের মধ্যে কেউ একজন সিডি বক্স বা কাগজ টাগজ সবকিছু মিলিয়ে নিচে ছড়িয়ে ওটার উপরে হাঁটছে। আমি একটু ভয় পাই। আমরা দুজনেই সেদিন বুঝেছি যে ভয় পেলে যে মুখের থেকে কোনো আওয়াজ বের হয় না, সেটা সেদিন টের পেয়েছি দুজন। আমরা তখনও নড়াচড়া করছিলাম না, আছে না যে লাইটটা একটু জ্বলাবো, সেটা সাহস আমি পাচ্ছিলাম। বলবো যে আস্তে আস্তে পিছনে গিয়ে, আমাদের বিছানার পাশেই লাইটটা ছিল, তো লাইট না কিছু চেঞ্জ হলো না, ওই আলোই দেখছি আমরা এবং ওই শব্দই শুনে যাচ্ছি যে কেউ হাঁটছে রুমের ভিতরে, এবং হাঁটার সাথে সাথে কেন জানি মনে হচ্ছে সবকিছু তছনছ করে ফেলছে, যে কিছু খুঁজছে। আমরা আস্তে করে গিয়ে দরজাটা খুললাম। দরজাটা খুলেও আমরা বারান্দার দরজাটার দিকেই তাকিয়েছিলাম। হঠাৎ করে দেখলাম বারান্দাটার দরজাটা কেউ খোলার চেষ্টা করছে। এটা দেখে কিছু না বলে আমরা দুজন দৌড়।
পুরো পাশাপাশি, লাইক মাঝখানে শুধু একটা ওয়াল। আব্বু আমার রুমে গিয়ে দরজাটা ধাম করে খুলেছে। তো আম্মু তখনও জাগনা ছিল। আমার ছোট ভাইটা দরজাটা খুলে সাথে সাথে লাফ দিয়ে উঠলো এবং আব্বুরও ঘুম আমার মতন খুবই পাতলা ছিল। সেও মানে উঠে বলে, কি হয়েছে তোমাদের? বলছি, প্লিজ তোমরা আসো, রুমে জানি কি আছে। আব্বু একটা লাঠি নিয়ে ভাবলো চোর কিছু। সে লাঠি নিয়ে রুমের মধ্যে এসে লাইটটা জ্বালিয়ে দরজাটা খুলল। দরজাটা খোলার পর যেটা আমরা দেখে সব থেকে বেশি অবাক হই, যে স্টোর রুমটার দরজাটা লক ছিল। It wasn't open, it was locked as my brother locked it. আমার ভাই এসে বলে যে আমি তো দরজা লক করে গিয়েছিলাম। আমি কি, হ্যাঁ এটা লকই আছে, কিন্তু রুমের লাইটটা জ্বালানো ছিল, রুমের লাইটটা অফ ছিল। এবং দরজাটা যে লক করা হয়েছে, দরজার চাবিটা আমার ভাইয়ের কাছেই ছিল এবং ওই দরজার একটাই চাবি ছিল। আমার বাবা আশেপাশে তাকিয়ে চিন্তা করছে যে মানুষও যে আসবে, আসার তো কোনো জায়গা নেই, কারণ পাশের যে বিল্ডিং এর ওয়ালটা, ওইটা এত উঁচা যে 2টা মই লাগবে শুধু ওই ওয়ালের উপরে ওঠার জন্য। এত উঁচা ছিল, আশেপাশে কোনো যাওয়াই জায়গা নেই। মানে এখানে যে চোরজন ঢুকবে, যদি কোনোভাবে ল্যাপটপ দিয়ে ঢুকেও পড়ে, তার যাওয়ার আর রাস্তা হবে না। কে আসবে? বিরাট। আমার ভাই করলো কি, চাবিটা দিয়ে রুমের দরজাটা খুলল। খোলার পর দেখে আমরা যা শব্দ পাচ্ছিলাম, অ্যাকচুয়ালি আমরা ওর রুমের ওর যত গেমের সিরিজ ছিল বা মুভি সিরিজ ছিল, সবকিছু ফ্লোরের মধ্যে ছড়ানো। ওর ওই খাতাগুলি সব ফ্লোরের মধ্যে ছড়ানো এবং সিটিগুলি বক্স সব ভাঙা। আমার ভাই বলতে লাগলো যে আব্বু এগুলি আমি করি নাই, কারণ সে ভাবছিল সে হয়তো বকা খাবে যে রুমের কি অবস্থা করে রাখছে। কিছু বুঝিয়ে সেখানে এরকম একটা অবস্থা হবে এটা চিন্তাও করা যায় না। আর আমার ভাই তো নিজেই রুমটা যখন লক হচ্ছিল, আমি ওখানেই দাঁড়িয়ে দেখছিলাম যে রুমের লাইটটা অফ করলো, যে কম্পিউটার অফ করলো, লাইট অফ করলো, তারপরে রুমের থেকে বের হলো। না কখন হলো, কিভাবে হলো, এবং রুমটা লক করে রুমের ভেতরেও তো কেউ থাকে, এবং কেউ যদি আসেও, সে এসে উইদিন ফিউ সেকেন্ডস কোথায় গিয়ে পালা। এটার উত্তর অ্যাকচুয়ালি আজও পর্যন্ত আমাদের জানা হয়নি যে আসলে ওই দিন রাতে ওটা কি ছিল। আমি আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করি যে আমি কখনো কোনো কিছু দেখিনি। এই অনুভূতিটা যে হয়েছে, এটা অনেক ভয়ঙ্কর একটা অনুভূতি ছিল। এবং সেদিন সারা রাত আমি আর আমার বোন খালি দরজার দিকে তাকিয়েছিলাম যে আবার কি কিছু দেখবো। একটু যেটা হলো, আব্বু দরজা লক করে, আব্বু আমরা যাতে ভয় না পাই, আব্বু বলতে লাগলো যে আরে ধরো এটা কিছু না, মনে হয় চোর আসছিল, চোর না আসলেও বিড়াল আসছিল, কিছু একটা আসছিল, এটা কোনো ব্যাপার না, তুমি গিয়ে শুয়ে পড়ো। আব্বু আম্মু গিয়ে শুয়ে পড়লো। আমরা দুজন লাইট জ্বালিয়ে দরজার দিকেই তাকিয়ে রইলাম। হঠাৎ করে দেখি লাইটটা আবার অন হয়েছে। এবার যখন অন হয়েছে, লাইটটা দেখার সাথে সাথে আমরা আবার আব্বু আমার রুমের দিকে বেরোবো এবং আব্বু আবার এসে দেখে যাবি না। এরপরে সেদিন সারা রাত এভাবেই কেটে গেল। তারপরে যেটা হলো যে 7-8 দিন আমাদের ঘুমিয়ে আসতো না, শুধুমাত্র আবার কিছু দেখবো না কি চিন্তা করে। ওটা আস্তে আস্তে সময়ের সাথে আমরা ভুলে যেতে লাগলাম। কিন্তু ঘটনাটা আমার আজও স্পষ্ট মনে আছে। সেদিন রাতের অনুভূতিটা আমি আসলে কাউকে বলতে পারবো না, তারাই বুঝবেন যারা কিছু দেখেছেন, যারা কিছু অনুভব করেছেন। কিন্তু আমি জানি না ওটা কি ছিল। এটার উত্তর যদি আপনার জানা থাকে ভাইয়া, তাহলে অবশ্যই জানাবেন। এবং আমার গল্পটা যদি আপনার কাছে ভালো ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফ্রি এফএম। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছেন মাসুম ভাই এবং আজকের অতিথিরা। ঘড়িতে সময় রাত 1:39। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে আরো একটা ইমেইলে শোনাবো আপনাদেরকে, যে ইমেইলটি আমার কাছে এই মুহূর্তে রয়েছে। সেই ইমেইলটি যেভাবে লেখা আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম। আমি মেহেদি হাসান বাঁধন, নড়াইল জেলার শোলপুর গ্রাম থেকে বলছি।
আমি এইচএসসি সেকেন্ড ইয়ারে পড়ি, তাই পড়াশোনার কারণে স্টুডিওতে সে ঘটনা বলতে পারছি না। তাই দয়া করে এটা বলছেন। খুশি হও। তো সরাসরি ঘটনায় চলে যাওয়া যাক। ঘটনাটি 2002 সালের মার্চ মাসের 13 তারিখে। আমি আর আমার যার ঘটনা বলবো সে হলো আমার বন্ধু, তার বাবা, তাদের দুজনের ঘটনা। তো রাসেল ভাই তিনি পেশায় একজন কসাই। যেহেতু তিনি কসাই ছিলেন, তিনি আগামী সপ্তাহে যে গরুটা জবাই করবেন সেই গরু কিনতে হাটে যান। গরুর হাটটা ওনার বাড়ি থেকে বেশ দূরেই ছিল বটে। তো সবকিছু ঠিকঠাকই ছিল। তিনি তার মতো করে পছন্দের গরু কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। গরু কিনতে কিনতে সময় চলে যায়। হালকা বেলা ছিল, মানে যেটাকে বলে সাঁঝ সন্ধ্যাবেলা। মন মতো গরু কিনতে পারায় তার মনটা বেশ ফুরফুরে ছিল। তারপর হঠাৎ করে তার মনে পড়ল বাড়ি থেকে বলে দিয়েছিল বাজার করে আনতে, তা না হলে রান্না হবে না। তিনি চিন্তায় পড়ে গেলেন, এখন কোথা থেকে বাজার করবেন। আর হ্যাঁ, হাট থেকে বাড়ি আসতে হলে বিলের মধ্য দিয়ে কাঁচা রাস্তা আছে, ওটা দিয়ে আসতে হবে। তখন তিনি বিলের মধ্যেই ছিলেন। তো তিনি দেখলেন বিলের মধ্যে বাজার খুলেছে। তিনি তো অবাক, এখানে বাজার কিভাবে? মনে মনে ভয়ও পেলেন। তারপর ভাবলেন, না, অনেকদিন তো এদিকে আসা হয় না, হয়তো নতুন কোনো বাজার হয়েছে এখানে। তারপর ভাবলেন, ভালোই তো, বাড়ির জন্য বাজার করা দরকার ছিল, বাজারটা এখান থেকে সেরে নেই। তারপর গরুটাকে পাশের একটা গাছের সাথে বেঁধে রেখে তিনি বাজারে ঢুকে গেলেন। ঢুকে অবাক, কারণ শুধু দোকান আছে, দোকানদার দোকান এবং শুধু দোকানই আছে, আর দোকানদার দোকানে বসা। কিন্তু অবাক বিষয় হলো, সব কয়টা দোকানদার তার দিকে তাকিয়ে আছে এবং মুচকি মুচকি হাসছে। মনে হচ্ছে দোকানদাররা তার জন্যই বসা ছিল। তিনি তো ভেবে ঝাল সবকিছু। তো ভাবলেন বাড়ি গিয়ে একটু ভালো মন্দ খাবো, তাই একটা মাংসের দোকানের দিকে এগিয়ে গেলেন। মাংসের দোকানে যিনি বসা ছিলেন তার দিকে তাকিয়ে তিনিও একটু মুচকি হাসলেন। দোকানদার তাকে বলল, কত কেজি গোস্ত দিব কাকু? উত্তরে তিনি বললেন, 2 কেজি দাও। তারপর বললেন, কিসের মাংস? পেশায় তার ছিল কসাই, তাই তিনি গরু অথবা ছাগলের মাংস হলে অবশ্যই বুঝতেন, কিন্তু ওটা ছাগল, গরু বা মহিষের মাংস ছিল না বলেই তার ধারণা। তো দোকানদার উত্তরে মুচকি হেসে বলল, কাকা, এত জেনে কি হবে? কিসের মাংস? মাংসটা ভালো, বাড়ি নিয়ে যেয়ে খাও, মজা পাবে। তো তিনি ভাবলেন, আচ্ছা থাক, এত জানার দরকার কি, নিয়ে যাচ্ছি। তো ব্যাগে নিয়ে যখন হাঁটা দিলেন মাংসের, তখন ব্যাগটা হাতে নিয়ে তখন দোকানদার বলেন, কাকা, তুমি শুনতে চেয়েছিলে না কিসের মাংস এটা? আসো দেখে যাও মাথাটা কিসের। তো তিনি মানে তাহলেই বুঝবা যে এটা কিসের মাংস। তো তিনি কৌতূহল বশত সেখানে এগিয়ে গেলেন এবং গিয়ে দেখলেন, মনে হয় জীবনে এর চেয়ে বড় ভুল তিনি আর কোনোদিন করেননি। দোকানদার যার মাংস ওনাকে দিয়েছিল সেটার মাথাটা একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলেন। কাপড়টা ওঠালে তার হাত পা ঠান্ডা হয়ে গেল এবং মাটি এবং পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তিনি দেখলেন মাথাটা আর কিছুর না, তার নিজের, অর্থাৎ সেই কাকার। দোকানদার ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলল, কাকা, তোমার সিনার মাংসটা দিয়ে খেও, খুব মজা পাবে। তখন তিনি, তার মাথায় আর কোনো কিছু কাজ করছিল না, তিনি সবকিছু ফেলে দিয়ে আল্লাহর নাম নিয়ে দৌড় দিলেন। দৌড় দিয়ে একবার তিনি পেছন ফিরে তাকালেন এবং তিনি দেখলেন সেই কসাই হাতে চাপাতি নিয়ে ওনার পেছন পেছন দৌড়াচ্ছে। আর কসাইয়ের চেহারাটা ছিল খুব মারাত্মক, শুধু চোখের কোটটা ছিল এবং ওই কোটরে কোনো চোখ ছিল না। এটা দেখে আরো জোরে তিনি দৌড় দেন এবং ওই যে গাছে গরুটা বেঁধে রেখেছিলেন ওটা আনার জন্য ওখানে গিয়ে দেখলেন ওই বাজারে যত দোকানদার ছিল তারা সবাই গরুটা কেটে ওখানে খাচ্ছে এবং ওনাকে দেখে সবাই তাকিয়ে আছে এবং তাদের সবার মুখেই একটা ভয়ঙ্কর হাসি। এটা দেখে তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না, জ্ঞান হারালেন। জ্ঞান ফিরে পাশের একটা মসজিদের বারান্দায় তিনি দেখেন যে শুয়ে আছেন এবং তার পাশে 6-7 জন লোক। ওই 6-7 জন বলল যে ওনারা ফজরের নামাজ পড়তে এসেছিলেন এবং তাকে এবং তাদেরকে বললেন যে তাদের সবাইকে তিনি অনুরোধ করলেন যে আমাকে একটু বাড়িতে দিয়ে আসো। তারা তাকে বাড়িতে এগিয়ে দিয়ে আসলো এবং তার কিছুদিন পরে তিনি অসুস্থ হয়ে গেলেন।
এবং আপনি বেশ অসুস্থ হয়ে গেলেন। এই ছিল ঘটনা। লেখা যদি কোনো ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম। তারপর তিনি তার মোবাইল নাম্বারটি শেয়ার করছেন। তো এই ছিল ঘটনা এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমি চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। আপনি বলছিলেন যে আপনি তুলা রাশি এবং এই জন্য আপনার বিভিন্ন কিছু আপনি সেন্স করতে পারেন, রাইট? জি ভাই। এবং আপনি বলছিলেন যে আপনার বাসাতেই অহরহ এলোমেলো সব ঘটনা ঘটে। একটু বলবেন যে কেন এরকম এলোমেলো ঘটনা আপনার বাসায় ঘটে? কি মনে হয় আপনার? আমি আমার যতটুকু মনে হয়, প্রথমত আমার বাসাটার উপর রুফ, মানে আমার বাসার উপর ছাদ। তো নর্মালি বাসার ছাদের মধ্যে আপনার ওই কারো হাঁটার শব্দ বা মশলা বাচ্চা এরকম শব্দ অ্যাজ ওয়েল হয় রেগুলার। হ্যাঁ, এটা নর্মাল। এবং আমি কিছুদিন আগে 3 দিন বা 4 দিন আগে হবে, আমি একটা জিনিস ফেস করলাম। এটা সমস্যা যে একসাথে যদি আপনার 10-12 জন লোক মুভ করলে যেই পরিমাণ ধোঁয়াটা হয়, ততটুকুই ধোঁয়া রুম থেকে মানে আস্তে আস্তে ভিতরে আসছে। এবং এটা আমি আমার বাড়ির যে আন্টি আছে, বাড়িওয়ালা আন্টি, ওনাকে শেয়ার করি যে আন্টি আমি এই প্রবলেমটা ফেস করতেছি। আন্টি বললো যে উপরে যারা থাকে তারা এই ধরনের কখনোই কাজ করবে না, তারা সব স্টুডেন্ট। আর নতুন এরকম কেউ নেই যারা এরকম স্মোক করবে। আর আমি বললাম যে মানে আমি যেটা বললাম যে আন্টি মনে হচ্ছে 10-12 জন একসাথে স্মোক করতেছে, এবং সব থেকে বড় বিষয় হচ্ছে স্মোক করলে ধোঁয়াটা উপরে যায় বা উপরে ছাড়া হয়। বাট নর্মালি দেখলাম যে ধোঁয়াগুলো আস্তে আস্তে নিচে আসছে এবং রুমের মধ্যে ঢুকতেছে। মানে আমার রুমটা একদম সিগারেটের মানে ধোঁয়ার গন্ধে মরে গেছে, এরকম একটা অবস্থা। আমি আন্টিকে শেয়ার করলাম। তা আন্টি বললো না, এরকম তো কিছু নেই, আমি জানাবো। আন্টি এখন জানা নাই, দেখি উপর আমিও মানে যোগাযোগ করলাম, বললাম যে তোমরা কি স্মোক করবে না? চলুন না ভাইয়া, এরকম কিছুই না। ওনারা সব পরীক্ষা দিবে সামনে, সরকারি পরীক্ষার জন্য তারা 7 দিন পরে। এবং তাদের কাছ থেকে জিনিস শেয়ার, তারা আমাকে এই বিষয়টা বলার পর একটা জিনিস শেয়ার করছিল, সেটা হচ্ছে যেহেতু তারা ছাদে থাকে, অনেক রাত জেগেই পড়ে আর কি। তো আমার পরিচিত একজন আছে, নাম বলবো না, তো উনি ছাদে থাকে। উনি একদিন আমাকে বলছে যে ভাই তুমি তো এই প্রবলেম ফেস করো, আমরাও একটা প্রবলেম ফেস করি। বললাম কি প্রবলেম? আমাদের ছাদে অনেকগুলো গাছ আছে। তো বলে কি ভাই একদিন দেখতেছি যে রাত্রে 3:30টার দিকে প্রত্যেকটা গাছে কে যেন পানি দিতেছে। তো প্রথমে ভাবলাম যে হয়তো বা এটা ওই আন্টি বা আঙ্কেল। পরে মাথায় আসলো যে 3:30 তো না আন্টি আসবে না আঙ্কেল আসবে। তো ওনার সাথে যে বাকি 2 জন ছিল তারা করছে লাইটটা বন্ধ করতে পর্দা দিয়ে আস্তে আস্তে দেখতেছে। দেখে কি যে একজন মহিলাই, তার ফেস দেখা যাচ্ছে না, মানে সে, আমরা নর্মালি যদি হাঁটি আমাদের শরীরটা একটু মুভ করে, যে আপনার শরীর হাঁটতেছে, হাত নাড়তেছে, ওনার কিছুই মানে উনি যে মুভ করতেছে কিছুই বোঝা যাচ্ছে না। জাস্ট মনে হচ্ছে এখান থেকে এখানে যাচ্ছে পাইপ নেই, এখান থেকে পাইপ যাচ্ছে, জাস্ট এভাবে পানি নেয়। ভাই এরকম অনেক কিছুই ফেস করতেছি, বাট এখন ঢাকার মধ্যে মানে এত রিজনেবল প্রাইসের মধ্যে থাকাটা খুব টাফ, তাই সহ্য করেও বিষয় থাকা হয় আর কি। বাট অনেক সময় যখন পারা যায় না, তখন আমরা বাসা থেকে বেরিয়ে এসে নিচে বসে থাকি। এবং তারপর আমি বললাম যে তার মানে কি যে মাঝে মধ্যে যখন দেখি যে রাত্রেবেলা আপনার নিচে যান, হ্যাঁ ভাই, যখন সহ্য হয় না বা বিষয়টা সহ্য করার মতো না, যে এখন মনে হচ্ছে লাইফে রিস্ক আসবে, ওই মুহূর্তেই চলে আসি, নিচে আসি। আর আমি ছাদে একা যাই না রাত্রেবেলা, বাট অনেকদিন হবে, তাও 2-3 বছর হবে আমি একবার ছাদে ছিলাম একা। তা আমার কাছে মনে হচ্ছিল যে বারবার ছাদের দরজা দিয়ে খুলতেছে, কেউ ঢুকতেছে, কেউ কথা বলতেছে, হাসতেছে। আমি নিচে যখন যেতাম দেখতাম নাই। ওকে, এরকম অনেকবার ফেস করছে অনেকবার। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে।